নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। শ্রুতিতরুণ অডিও স্টোরি টেলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রহস্য উপন্যাস ও কল্পবিজ্ঞানের এক অসামান্য লেখক অদৃশ বর্ধনের লেখা এই আদিম আতঙ্ক উপন্যাসটির ধারাবাহিকভাবে আজ চতুর্থ তথা শেষ পর্ব। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, উপন্যাসটি ধারাবাহিকভাবে 4টি পর্বে পুরোটাই শুনুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্প পাঠ কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলটিকে নিজে সাবস্ক্রাইব করুন এবং পরিচিত ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নিন। শুরু করছি গল্প পাঠ। আকণ্ঠ ঠাসা প্রাতরাশ খেয়ে কুপোকাত হয়ে পড়েছিলেন ডক্টর উত্তঙ্ক চৌধুরী। দুজন ছাত্র পড়তে এসেছিল তার দুঘরের ফ্ল্যাটে। যত না পড়িয়েছেন তার চেয়ে বেশি ঢুলেছেন। দুপুরের খাবার বাদ দিয়েছেন। বিকেল নাগাদ ভাবলেন 1 কাপ চা তৈরি করে খাওয়া যাক। এমন সময়ে বেজে উঠল টেলিফোন। ভুজঙ্গ ব্যানার্জির ফোন। ডক্টর চৌধুরী, এখুনি আসছি, সুটকেস গুছিয়ে নিন। কোথায় যাব? শিবালয় শহরে। সেটা কোথায়? গেলেই দেখতে পাবেন, হিমালয়ের কোলে। সেখানে আদিম শত্রুর আবির্ভাব হয়েছে। কি বলছেন? জোর তদন্ত চলছে। কেউ হালে পানি পাচ্ছে না। কেউ বলছে নার্ভ গ্যাস, কেউ বলছে অণুজীবের মহামারী, কেউ বলছে ভিনগ্রহীরা পৈশাচিক কাণ্ড শুরু করে দিয়েছে। পৈশাচিক কাণ্ড? হ্যাঁ, গোটা শহরের মানুষ আর পশু পাখি রাতারাতি অদৃশ্য হয়ে গেছে। কেউ কেউ ফুলে ঢোল হয়ে পড়েছে। কারো কাটা মুন্ডু আর কাটা হাত শুধু রয়েছে। একজন ভ্যানিশ হয়ে যাওয়ার আগে আপনার নাম আর আপনার লেখা বইয়ের নাম লিখে রেখে গেছে। বইটা বোধ হয় ভদ্রলোকের পড়া ছিল। তিনিই ধরতে পেরেছিলেন আদিম শত্রু ফের হানা দিয়েছে। তদন্তকারীরা কিন্তু এখনও ধরতে পারেনি কাণ্ডটা ঘটিয়েছে কারা, তারা কী ধরনের বিভীষিকা। ডক্টর চৌধুরী, তাই আপনার এক্ষুনি সেখানে যাওয়া দরকার। আমি গিয়ে কি করব? আদিম শত্রু নিয়ে সাধারণের উপযোগী ভাষায় লিখতে বলে দিয়েছি আপনাকে। লেখা শুরু করেছেন? আর লেখা? সকালের খাবারই হজম হয়নি এখনো। রাস্তায় বেরোলেই হজম হয়ে যাবে। শুনুন, শিবালয় শহরে যা দেখবেন, যা শুনবেন, তা আপনার আগামী বইয়ের চেহারা পাল্টে দেবে। গোটা পৃথিবীতে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়বে আপনার আদিম শত্রু নয়া সংস্করণ। তৈরি হয়ে নিন। 15 মিনিট পরেই ট্যাক্সি নিয়ে আসছি। যাব সোজা এয়ারপোর্টে। আপনার জন্য শিলিগুড়ি প্লেনে একটা সিট বুক করে রেখেছি। প্লেনে যাব? খরচ যোগাবে আপনার নতুন পাবলিশার। এয়ারপোর্টে আপনাকে ঘিরে ধরবে রিপোর্টাররা, তাদের জানিয়ে দেওয়া হয়েছে। আপনি যা জানেন তা বলে যাবেন। প্রেস কনফারেন্স? আগে আজ সকালে যেসব কাহিনী আমাকে শুনিয়েছেন সব বলে যাবেন। আরও যদি মনে পড়ে। পড়ছে কি? অজস্র। যেমন আমেরিকার প্রথম ব্রিটিশ কলোনি ভ্যানিশ হয়ে গেছিল রাতারাতি, রোয়ানক আইল্যান্ড কলোনি। অবশ্যই সেটা বলবেন, কিন্তু আদিম শত্রুর কারসাজি ছিল তার পেছনে, সেরকম কোনো প্রমাণ তো নেই। ব্যাপারটা কি? 1590-এর মার্চ মাসে স্যার ওয়াল্টার র্যালের টাকায় একটা ব্রিটিশ অভিযাত্রী দল রোয়ানক আইল্যান্ডে ফিরে এসে দেখেছিল দ্বীপে কোনো প্রাণী নেই, মানুষও নেই, অথচ সবই ছিল আগে। কয়েকশো থিওরি হাজির করা হয়েছে, কিন্তু তা দিয়ে অবিশ্বাস্যভাবে সমস্ত মানুষ আর মনুষ্যেতর প্রাণীর উধাও হয়ে যাওয়ার কোনো ব্যাখ্যা বের করা যায়নি। যেমন ধরুন, রোয়ানক আইল্যান্ডের খুব কাছেই থাকে ক্রোয়ানটোয়ান ইন্ডিয়ানরা। এরাই এই কাণ্ড ঘটিয়েছে। একটা গাছের গুঁড়িতে খুব দ্রুত ক্রোয়ানটোয়ান শব্দটা লিখে গেছিল রোয়ানক আইল্যান্ডের কোনো এক ব্যক্তি, কিন্তু দিব্যি গেলে বলেছে ক্রোয়ানটোয়ানরা এ ব্যাপারে তাদের কোনো হাত নেই, কিছু জানেও না। তারা শান্তিপ্রিয় মানুষ। রোয়ানক আইল্যান্ডে উপনিবেশ গড়তে তারা যথেষ্ট সাহায্য করেছে। সেই উপনিবেশ ধ্বংস করতে যাবে কেন? ক্রোয়ানটোয়ানরা সত্যিই যুদ্ধবাজ জাত নয়, তাদের কথা বিশ্বাস করা যায়। তাছাড়া গোটা আইল্যান্ডে কোথাও লড়াই টড়াইয়ের কোনো চিহ্নই পাওয়া যায়নি।
কারো ডেড বডিও পাওয়া যায়নি, হাড় পর্যন্ত নেই, নেই কোনো কবর। তাহলে ক্রোয়ান্টোয়ান নামটা গাছের ছালে খোদাই করা হলো কেন? ভুজঙ্গ ব্যানার্জির প্রশ্ন। ক্রোয়ান্টোয়ানরা নিশ্চয় জানে কারা এমন ঘটাতে পারে। হয়তো তা নিছক কুসংস্কার, তবে ক্রোয়ান্টোয়ানরা নিজেরাও লক্ষ্য করেছে রোয়ানক দ্বীপবাসীরা অদৃশ্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে যেসব জঙ্গলে শিকার করতে যেত ক্রোয়ান্টোয়ান শিকারীরা, সেসব জঙ্গল প্রাণীশূন্য হয়ে গেছে এক্কেবারে। কুসংস্কারটা কী জাতীয়? ওদের বিশ্বাস সমস্ত অশুভ শক্তির মূল যে অশুভ শক্তি, যে শক্তি কিছুই না অথচ সব কিছু হতে পারে, এ হলো সেই শক্তির লীলা। প্রেত বিশ্বাসীরা অবশ্য এরকম কথা বলে। রোয়ানক আইল্যান্ডের সবাইকে উড়িয়ে নিয়ে গেছে এই শক্তি, ক্রোয়ান্টোয়ানদের বিশ্বাস। প্রেস কনফারেন্সে সব বলবেন আমেরিকা একটা আশ্চর্য দেশ, সেখানে হইচই তুলতে পারলে আপনার বই মারমার কাট করে বেরিয়ে যাবে, তৈরি হয়ে নিন। এদিকে শহর পরিক্রমায় বেরিয়েছেন সুরেশ সাইকিয়া বৈজ্ঞানিকদের নিয়ে। দেখাচ্ছেন অদ্ভুত অসম্ভব দৃশ্যের পর দৃশ্য। কোথাও গাড়ি টাল খেয়ে রাস্তা থেকে ছিটকে গেছে, সবকটা জানলার কাচ তোলা, দরজাগুলো ভেতর থেকে লক করা। অথচ গাড়ি যে চালাচ্ছে সে মরে গিয়ে ফুলে ঢোল হয়ে আটকে রয়েছে স্টিয়ারিং আর সিটের ফাঁকে। কোথাও একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ঘটিয়ে গায়ে গা লাগিয়ে ব্রেক কষেছে রাস্তার উপরেই। দুটো গাড়িরই সব কাচ তোলা, দরজাগুলো ভেতর থেকে লক করা, চালকরা কিন্তু মরে ঢোল। কর্নেল ডিসুজা ইউটিলিটি বেল্ট থেকে ছোট্ট গাইগার কাউন্টার বের করে শেষের দুটো গাড়িকে পরখ করলেন। বিকিরণের লক্ষণ পেলেন না, চালকেরা বিকিরণের ফলে মারা যায়নি। সুরেশ সাইকিয়া বললেন, দেখে তো মনে হচ্ছে গাড়ি নিয়ে অনেকেই পালাতে গেছিল শহর ছেড়ে। বিষ গ্যাসের ভয়ে সব কাজ তুলে দিয়েও রেহাই পায়নি। কার ভয়ে? মাধবীর প্রশ্ন। ডিসুজা নীরব। মাধবী সঙ্গে এসেছে শহরের রাস্তাঘাট তার চেনা বলে। একটা বাড়ির সামনের দরজা দুহাট খোলা দেখে এগিয়ে গেল নিজেই। থমকে গেল দোরগোড়ায়, হাতছানি দিয়ে ডাকলো কর্নেলকে। তিনি কাছে আসতেই বললেন, রিটায়ার্ড আর্মি অফিসার, দেখুন কি অবস্থা করেছেন নিজের। উঁকি দিয়ে দেখলেন ডিসুজা, থ হয়ে গেলেন। নিজের অটোমেটিক মুখের মধ্যে ঢুকিয়ে গুলি চালিয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, কিন্তু কিসের ভয়ে? পাশের বাড়ির বসবার ঘরে আর একটা দৃশ্য। সাদা দেওয়ালে আয়োডিন দিয়ে লেখা হয়েছে PRO। শেষ অক্ষরটার আধখানা লিখেই প্রাণ বেরিয়ে গেছে মেম সাহেব লেখিকার। প্রৌঢ়া লুটিয়ে পড়েছে মেঝেতে। বুলেট। দুখানা বাড়ির পরের বাড়িটা মাধবীর বান্ধবীর বাড়ি। বাড়ি ফাঁকা, কিন্তু রান্নাঘরে মেঝেতে শুধু বুলেট আর বুলেট। পুরো কার্তুজ নয়, শুধু শিশে, পেতলের খোল বাদ দিয়ে। যেহেতু পেতলের খোল নেই ঘরের মধ্যে, অতএব বন্দুকের লড়াই হয়নি ওখানে। গান পাউডারের গন্ধও নেই। দেওয়ালে বা ক্যাবিনেটে বুলেটের গর্তও নেই। শুধু বুলেট, জাদুমন্ত্র বলে যেন খসে পড়েছে হাওয়া থেকে। এক মুঠো বুলেট তুলে নিয়েছিলেন সুরেশ সাইকিয়া। কোনো বুলেটই দুমড়ে থেঁতলে ফেটে যায়নি। আরও দেখলেন রকমারি আগ্নেয়াস্ত্রর বুলেট ছড়িয়ে মেঝেতে। একটা বিশেষ আগ্নেয়াস্ত্রের নয়, বেশিরভাগই সাবমেশিন গানের বুলেট। যে টাইপের বুলেট আর সাবমেশিন গান রয়েছে কর্নেল ডিসুজার রক্ষী বাহিনীর কাছে। সার্জেন্ট জোশির সাবমেশিন গানের বুলেট নয় তো? লকারের মধ্যে ঢুকে বেধড়ক গুলি চালিয়েছিল। মেঝেতে শুধু খালি খোল পড়ে থাকতে দেখা গেছে। শীষের গুলি পাওয়া যায়নি একটাও। যাকে টিপ করে গুলি চালিয়েছিল সার্জেন্ট জোশি, সে কি নেহাত শীষেগুলো লুফে নিয়ে ছড়িয়ে রেখেছে এই রান্নাঘরে মেঝেতে? কপাল কুঁচকে রইলেন কর্নেল ডিসুজা। তিনি বিলক্ষণ হতভম্ব হয়েছেন। হাতের বুলেট মেঝেতে ফেলে দিয়ে নতুন কয়েকটা শীষে তুললেন কর্নেল। আরও হতভম্ব হলেন। এ যে তার নিজের রিভলভারের বুলেটের মতন। ফেলে দিলেন মেঝেতে। তুললেন অন্য শীষের গুলি, রকমারি পয়েন্টের কার্তুজ। হাজত দারোগা সুমন্ত সেনও মরবার আগে গুলিবর্ষণ করেছিল। তার শীষেগুলো উড়ে এসে এখানে পড়ে নেই তো? কাদের সঙ্গে লড়তে নেমেছেন কর্নেল ডিসুজা?
বাড়িটা অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অস্বস্তি জাগিয়ে তোলে সুরেশ সাইকিয়ার মনে। সবুজ আর হলুদ রঙের বড্ড বাড়াবাড়ি। কার্পেট সবুজ তো দেওয়াল হলুদ, সোফায় হলদে সবুজ পাতা আর ফুল, চেয়ারগুলোয় মরকত সবুজ ঢাকনি, চিনেমাটির ল্যাম্পশেড হলুদ তো ঝুমকোগুলো সবুজ। দুটো বড় ছবি ঝুলছে দেওয়ালে, দুটোতে সবুজ মাঠ আর হলুদ ফুলে ছড়াছড়ি। সবচেয়ে বাজে শোবার ঘর, চোখ ঝলসানো উৎকট ওয়ালপেপার দিয়ে মোড়া 4টে দেওয়াল। ডেড বডি পড়ে নেই কোথাও, সেইটাই রক্ষে। রঙের ধাক্কাতেই চোখ আর মন কাহিল। ডেড বডি দেখলে অবস্থা হতো আরও শোচনীয়। রান্নাঘরের সিঙ্কটা পর্যন্ত সবুজ আর হলুদ রঙের। এরকম উৎকট বর্ণবাতিক সচরাচর দেখা যায় না। তাই কর্নেল ডিসুজা এগিয়ে গেছিলেন সিঙ্কের সামনে, থমকে গেছিলেন, হাত নেড়ে ডেকেছিলেন সুরেশ সাইকিয়া আর মাধবীকে। সিঙ্ক ভর্তি শুধু জড়োয়া গয়না আর হাতঘড়ি, বিয়ের আংটি গাদা গাদা, দামি দামি হাতঘড়ি অজস্র, মূল্যবান পাথরের নেকলেস থেকে আরম্ভ করে যত রকমের অলংকার হতে পারে সব দিয়ে বোঝাই করা হয়েছে সিঙ্ক। ঘসঘসে গলায় বললেন ডিসুজা, গাড়ির মধ্যে যাদের ডেড বডি দেখলাম আর বাইরে যত ডেড বডি দেখেছি, কারো হাতে হাত ঘড়ি দেখিনি, গয়নাগাঁটিও দেখিনি। মাধবী বললে, এরকম খুনিও পৃথিবীতে দেখা যায়নি, যে খুন করে গয়নাগাঁটি গা থেকে খুলে নেয় কিন্তু থলি ভরে সঙ্গে নিয়ে যায় না, অবহেলায় ফেলে যায় রান্নাঘরের সিঙ্কে। সুরেশ সাইকিয়া বললেন, যারা মিসিং তাদের গয়না আর রিস্টওয়াচ এখানে নিশ্চয় আছে। বডিগুলো গেল কোন চুলোয়, কোন নরকে? জবাব নেই। ঝিকমিক করে যেন বিদ্রুপ করে গেল সিঙ্ক ভর্তি দামি গয়নাগাটি আর হাতঘড়িগুলো। কম্পিউটার টার্মিনাল অন করে দিয়ে গাংচিলের চিৎকার এবার নিজেই শুনলেন কর্নেল ডিসুজা। সেই সঙ্গে কুকুরের অবিরাম গজরানি। ঘেমে গেলেন কর্নেল। আচমকা মিউ মিউ করে উঠল একটা বিড়াল। পরক্ষণে ঘোড়ার হেসারব। মোবাইল ল্যাবের কোণ ও কোণ দেখে নিলেন কর্নেল। কোনো চিহ্ন দেখতে পেলেন না। র্যাটলস্নেকের খটখট করমর বাদ্যি আরম্ভ হয়ে গেল এরপরেই। ভন ভন করছে মৌমাছি। আচমকা স্তব্ধ হলো মৌমাছি গুঞ্জন। কচি গলায় শুরু করলো আবল তাবল ছড়া। আজগুবি নয় সত্যিকারের কথা, ছায়ার সাথে কুস্তি করে গাছটে হলো ব্যথা। কর্নেল কিংকর্তব্য বিমূঢ়। গলাটা মানুষের না, না মানুষের বোঝা যাচ্ছে না। মানুষের গলায় থাকে প্রাণের ছোঁয়া, এ গলায় তা নেই। আচমকা খিলখিল করে হেসে ওঠে। এবার যে ছড়া বলে গেল তা সুকুমার রায় ছায়াবাজি ছড়া থেকে বিশেষ বিশেষ শব্দ তুলে নিয়ে স্বরচিত। ছায়াবাজি নয় রে বোকা, এ যে আসল মায়া। রোদের ছায়া, চাঁদের ছায়া, শিশির ভেজা সদ্য ছায়া। মায়া মায়া সবই মায়া। গ্রীষ্মকালে শুকনো ছায়া, কাকের ছায়া, বগের ছায়া, হালকা মেঘের পানসে ছায়া, গাছের ছায়া, পাতলা ছায়া। মায়া মায়া স্রেফ মায়া। খামোখা লড়ে মরবি মর, আমার খিদে মেটার পর। ছায়া মায়া কায়া কিছুই আমার নেই কো নেই। আমি নির্মম, আমি ভীষণ, আমি শূন্য, কিন্তু আমি সে। ছড়া থেমে গেল। আর কোনো আওয়াজ নেই। ঘামছে এখন প্রত্যেকেই। টিকেন্দ্রনগর থেকে খবরটা এলো ঠিক সেই সময়ে, নাটকীয়ভাবে। আদিম শত্রু নামে একটা বই লিখেছিলেন ডক্টর উত্তঙ্ক চৌধুরী। লোকে তাকে বলতো আধ পাগল, কারণ তিনি ওই বইতে অনেক তথ্য তুলে ধরে বলতে চেয়েছিলেন এই পৃথিবীর মাটি থেকে, এমনকি সমুদ্রের জল থেকেও মাঝে মাঝে মানুষ আর প্রাণী যেন হাওয়ায় মিলিয়ে গেছে দলে দলে। এই অদৃশ্যকরণের মূলে রয়েছে এক আদিম আতঙ্ক। বইটা আর পাওয়া যায় না। বাথরুমের আয়নায় এই বই লেখকের নাম লিখেই আদিম আতঙ্কর পাল্লায় পড়েছেন একজন। নাম তার বিনয় চৌধুরী। লেখক স্বয়ং আসছেন শিবালয় শহরে।
চাঞ্চল্যকর খবরের পর খবর এসে পৌঁছাচ্ছে মোবাইল ল্যাবরেটরি থেকে। শিবালয় শহরের আকাশে, বাতাসে, জলে, মাটিতে কোথাও কোনো রকম জৈব সংক্রমণ ঘটেনি। সবচেয়ে তাজ্জব ব্যাপার, ডেড বডি পরীক্ষা করে দেখা গেছে তাতে কোনো জীবাণু নেই। শরীর প্রাণশূন্য হলেই তাতে জীবাণু বাসা বাঁধে, তাই শরীর পচতে থাকে। কিন্তু শিবালয় শহরের ডেড বডিতে কোনো ব্যাকটেরিয়া নেই, এমনকি সজীব শরীরের কোলন অঞ্চলেও যে ব্যাকটেরিয়া থাকে তাও নেই। শরীর একেবারে জীবাণুশূন্য। মাধবী আড়ষ্ট গলায় বললে, তার মানে একটাই, বডিগুলো অত্যন্ত শক্তিশালী প্রিজারভেটিভ, মানে সংরক্ষণকর রসায়ন দিয়ে টাটকা রাখা হয়েছে। কর্নেল ডিসুজা দিশেহারা। ডেকন স্যুট খুলতে খুলতে বললেন, কোথাও যখন জীবাণু সংক্রমণ ঘটেনি তখন এই পোশাকের বোঝা নামিয়ে রাখা যাক। মরিয়া হয়ে গেছেন ভদ্রলোক। পরি কফি এনে দিচ্ছে, মোট 4 কাপ। ডক্টর অপরাজিতা সোম, মাধবী, সুরেশ সাইকিয়া আর নিজের জন্য। ওরা এখন বসে আছে হোটেলের ডাইনিং রুমে, জানলার কাছে। পড়ন্ত রোদ ধুয়ে দিচ্ছে নিচে রাস্তা। রাত নামবে আর ঘণ্টাখানেকের মধ্যে। শুরু হবে আবার এক আতঙ্কঘন দীর্ঘ রাত্রি। শিহরিত হলো মাধবী, চুমুক দিল কফিতে। অপরাজিতা সোম এখন কর্ডুরয় জিন্স আর হলুদ ব্লাউজ পরে আছেন। রেশমের মতন চুল লুটোচ্ছে কাঁধে। বলছেন, এরকম কাণ্ড ওয়াল্ট ডিজনির ফিল্মে দেখেছি। কিছু মাকড়সা আর পোকা শিকার ধরে তাদের গায়ে প্রিজারভেটিভ পুড়ে দেয় পরে খাওয়ার জন্য। এখানকার বডিগুলো কেটে কুটে দেখা যাচ্ছে সেই একই ব্যাপার, তবে এই প্রিজারভেটিভ আরও কড়া, আরও উন্নত। মাধবীর মনের চোখে ভেসে উঠল বিশালকায় মদ পোকা। কয়েকশো মদ পোকা ঘরে ঘরে ঢুকে প্রিজারভেটিভ ফুঁড়ে দিয়ে যেতে পারে, কিন্তু বন্ধ গাড়ির মধ্যে তারা ঢুকলো কী করে? সুরেশ সাইকিয়া বললেন, পোকার কামড়ে শহর শুধু লোক মারা গেছে, এই কি বলতে চান? সেরকম প্রমাণ এখনও পাইনি। পোকা যখন হুল ফোটায়, হুল ফোটানোর দাগ তো থাকবে শরীরের কোথাও না কোথাও। আমরা সেরকম কোনো পাংচার দেখতে পাইনি ডেড বডিতে। আর একটা ডেড বডি নিয়ে ফের দেখলে হয় না? নিশ্চয় দেখব, তবে আশ্চর্য এই যে ডেড বডিতে একেবারে পচন ধরেনি, ব্যাকটেরিয়া একদম না থাকায়। টিস্যু বোঝায় প্রিজারভেটিভ রয়েছে। অদ্ভুত। প্রিজারভেটিভ যদি ফুঁড়ে ঢোকানো না হয় তাহলে শরীরে ঢুকলো কি করে? অনুমান করতে পারি। কি অনুমান? চামড়া শুষে নিয়েছে, সেকেন্ড কয়েকের মধ্যে টিস্যুতে পৌঁছে গেছে, বললেন অপরাজিতা সোম। নার্ভ গ্যাস নয় তো? মাধবীর প্রশ্ন। প্রিজারভেটিভ এফেক্টটা স্রেফ সাইড এফেক্ট? না, অপরাজিতা জবাব দিলেন। নার্ভ গ্যাস তো এক ধরনের বিষ গ্যাস, জামা কাপড়ে লেগে থাকতই, তা পাওয়া যায়নি। তাহলে কি বলতে চান, মৃত্যুর কারণও এই প্রিজারভেটিভ? জানতে চাইলেন সুরেশ সাইকিয়া। মৃত্যুর অন্যতম কারণ বলতে পারেন, বললেন অপরাজিতা সোম। অন্যান্য কারণের মধ্যে অক্সিজেনের অভাবও থাকতে পারে। দম বন্ধ করে মৃত্যু? ঝুঁকে বসলেন সুরেশ সাইকিয়া। হ্যাঁ, কিন্তু কোনটা সঠিক কারণ তা বলা যাচ্ছে না। যারা মরেছে তারা 2-1 সেকেন্ডের মধ্যেই মরেছে। দমবন্ধ মৃত্যুতে সময় লাগে তার চেয়ে বেশি। যার দম আটকে আসছে সে ছটফট করবেই, কিন্তু বহু ক্ষেত্রেই ছটফটানোর চিহ্ন পাওয়া যায়নি। তা ঠিক, সায় দিলেন বংশানুবিদ। শরীর ফুলে ঢোল হয়েছে কেন? সুরেশ সাইকিয়া নাছোড়বান্দা। প্রিজারভেটিভের বিষাক্ত প্রতিক্রিয়ার দরুন হতে পারে, বললেন অপরাজিতা সোম। সারা শরীর থেঁতলে যাওয়া? সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলেন না অপরাজিতা সোম। দিলেন কিছুক্ষণ পরে ভুরু কুঁচকে। বাইরে থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল শরীরের ওপর। পরীক্ষায় তা জানা গেছে, হয়তো প্রিজারভেটিভের আর একটা অ্যালার্জিক পার্শ্ব প্রতিক্রিয়া। ফুলে উঠলে শরীরের সর্বত্র অমন কালশিটে পড়ে না, ঠিক যেন কিছু দিয়ে মারা হয়েছে, ঘন ঘন মেরেই যাওয়া হয়েছে। অবিশ্বাসটা যাচ্ছে সেইখানে। এইভাবে পিটিয়ে গেলে অন্তত একটা হাড় তো ভাঙবে।
অদ্ভুত ব্যাপার রয়েছে আর এক ক্ষেত্রে। গোটা শরীরের সমস্ত জায়গায় কালশিটের মাত্রা একই রকম, কম বেশি কোথাও নেই। উড়োতে যতখানি কালশিটে, বগলেও ঠিক ততখানি। অসম্ভব, বগলে মুগুর পৌঁছায় না। জুতো পরে থাকা ডেড বডির পায়ের পাতায় কালশিটে পড়ল কী করে? মাধবী বললে, কালশিটের কারণ তাহলে নির্ণয় করা যায়নি? মৃত্যুর কারণও জানা যায়নি? না। চেয়ারে ঠেসান দিয়ে বসলেন অপরাজিতা সোম। তার মুখে এখন দুশ্চিন্তার ছাপ। অপরাহ্ন আরও গড়িয়েছে, রাস্তা একদম ফাঁকা, গাছগুলো নিস্পন্দ, গোটা শহরে কবরের নীরবতা। কর্নেল ডিসুজারা এত দেরি করছেন কেন? 10 মিনিট আগে ফিরে আসা উচিত ছিল। উঠে দাঁড়ালেন সুরেশ সাইকিয়া। আমি গিয়ে দেখছি। উঠে দাঁড়ালেন অপরাজিতা সোম। লক্ষণ সুবিধে ঠেকছে না। মাধবীও তা টের পাচ্ছে। আতঙ্ক ফের খেল দেখাতে শুরু করেছে শিবালয় শহরে। থমথমে নিস্তব্ধ রাস্তায় পাওয়া গেছিল 4টে ডেকন স্যুট। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুটপাতে, ড্রেনের ওপর, রাস্তার মাঝখানে। সাবমেশিন গানগুলোর অবস্থাও তাই। ট্রাকের পেছনের দরজা খোলা, গাড়ির মধ্যেও প্রচুর ডেকন স্যুট। মানুষ নেই ভেতরে, পড়ে রয়েছে তাদের সাবমেশিন গান। হাঁক দিলেন সুরেশ সাইকিয়া। কর্নেল ডিসুজা! কবরের নৈশব্দ। বলল মাধবী, গুলিবর্ষণের সুযোগ কেউ পায়নি দেখছি। চেঁচাতেও পারেনি, বললেন অপরাজিতা সোম। হোটেলে আওয়াজ নিশ্চয়ই পৌঁছত। 2টো মোবাইল ল্যাবরেটরির দরজাও খোলা, ভেতর থেকে বন্ধ নয়, ভেজানো। সুরেশ সাইকিয়ার কেমন জানি মনে হলো ভেতরে ওত পেতে রয়েছে অজানিত আতঙ্ক। রিভলভার হাতে নিয়ে একটা মোবাইল ল্যাবরেটরির দিকে এগোলেন সুরেশ সাইকিয়া। ঝটকান মেরে খুললেন দরজা। কেউ নেই ভেতরে। 2টো ডেকন স্যুট দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে মেঝেতে, আর একটা ঝুলছে কম্পিউটার টার্মিনালের সামনের চেয়ারে। এগিয়ে গেলেন দ্বিতীয় মোবাইল ল্যাবের পেছনের দরজায়। এবার দরজা খুললেন আস্তে আস্তে। এখানেও নেই কেউ। 2টো ডেকন স্যুট পড়ে রয়েছে মেঝেতে। আচমকা নিভে গেল ভ্যানের সমস্ত সিলিং লাইট। চমকে উঠলেন সুরেশ সাইকিয়া। পরক্ষণেই নিবিড় তিমির পাতলা হয়ে গেল হালকা সবুজ আভায়। এই আভা আসছে 3টে ভিডিও ডিসপ্লে টার্মিনালটার থেকে। আচম্বিতে চালু হয়ে গেছে 3টেই নিজে থেকে। শুধু চালু হয়ে যায়নি, জ্বলে উঠেই নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। এতক্ষণ একই সঙ্গে 3টেই জ্বলছিল আর নিভছিল। এবার একটার পর একটা জ্বলে উঠেই নিভে যেতে লাগলো। এইভাবে চলল পর্যায়ক্রমে, তারপর জ্বলেই রইল 3টেই একসঙ্গে। অপার্থিব সবুজ আভায় থমথমে হয়ে রইল মোবাইল ভ্যানের ভেতরটা। সিঁড়ি বেয়ে উঠে ভেতরে ঢুকে গেলেন সুরেশ সাইকিয়া। কারো নিষেধে কান দিলেন না। প্রথম টার্মিনালটার সামনে পৌঁছতে না পৌঁছতেই ইংরেজিতে যে শব্দগুলো ভেসে উঠল কালো পটভূমিকায় ফিকে সবুজ আলোয়, সেগুলোর বাংলা তর্জমা এই: আমি জানি ঈশ্বর আমাকে ভালোবাসেন। 3টে স্ক্রিনেই ফুটে উঠেছে একই লেখা। মিলিয়ে গেল শব্দগুলো, ফুটল নতুন শব্দ। ধর্মগ্রন্থের কপচানি লিখে গেলাম। ভুরু কুঁচকে গেল সুরেশ সাইকিয়ার। এ আবার কি প্রোগ্রাম? কর্নেল ডিসুজার বৈজ্ঞানিক সহচররা নিশ্চয়ই এই আজব কথা কম্পিউটারকে শিখিয়ে রাখেননি। দপ করে একই সঙ্গে নিভে গেল 3টে পর্দায়। জ্বলে উঠল পরক্ষণেই। এবার নতুন কথা। ভগবান টগবান কিচ্ছু নেই। নিভে গিয়ে ফের ফুটিয়ে তুলল। আমি আছি, জ্যান্ত আমি। 20টা প্রশ্ন করব, জবাব দিতে পারবে? রক্ত ঠান্ডা হয়ে এলো সুরেশ সাইকিয়ার। মোটর অ্যাক্সিডেন্টের পর তোমার স্ত্রীর ডেড বডি পাওনি কেন? কারণ সে লাশ গড়িয়ে গেছিল খাদে। কঙ্কালটা আছে, বাকি সব আমার খিদে মিটিয়েছে। তোমার ছেলের জ্ঞান ফিরবে না, তাকেও আমি শেষ করব। থ হয়ে গেলেন সুরেশ সাইকিয়া। সন্ধ্যা যত এগিয়ে আসছে ঠান্ডা তত বাড়ছে। তা সত্ত্বেও ঘেমে উঠলেন পুলিশ প্রধান। এত ঘরোয়া খবর কম্পিউটার জানিয়ে যাচ্ছে কি করি? মনের কথা টের পেয়ে যেন জবাব দিয়ে গেল কম্পিউটার। কারণ আমি সব জানি। আরও বলবো? ডক্টর সোম! ভাঙা গলায় চেঁচিয়ে উঠলেন সুরেশ সাইকিয়া। ভেতরে আসুন। তরতর করে সিঁড়ি বেয়ে মোবাইল ভ্যানের ভেতর ঢুকলেন অপরাজিতা সোম।
কম্পিউটারে কী সব আবোল তাবোল প্রোগ্রাম ঢুকিয়ে রেখেছেন? ভুরু কুঁচকে গেল অপরাজিতা সোমের। ওর চোখের সামনেই নতুন লেখা ফুটে উঠল স্ক্রিনে। বংশানুবিদ নাকি? হালে পানি পাবে না। কে তুমি? আমি সেই যে ছিল, যে আছে, যে থাকবে। সুরেশ সাইকিয়া বললেন। এ যে কথা বললেও জবাব দিচ্ছে, জ্যান্ত কম্পিউটার। তোদের জম আমি। অপরাজিতা সোম অটোমেটিক টাইপরাইটারে সুইচ অন করে দিলেন। মুখে বললেন সুরেশ সাইকিয়াকে, প্রশ্ন আর উত্তর দুটোরই রেকর্ড থাকুক, পরে কাজে লাগবে। ঘেঁচু কাজে লাগবে, তোরা মরবি। খটাখট টাইপ করে গেলেন অপরাজিতা সোম। কেউ এখানে আছে নাকি? হ্যাঁ। কে তুমি? যাকে গুণে শেষ করা যায় না। কি নাম তোমার? অনেক। একটা নাম বলো, বললে আটকে উঠবি। তবুও শুনি। ধ্বংস। আর কি কি নাম আছে? বাজে বকিসনি। তোমার চেহারার বর্ণনা দাও। আমি জ্যান্ত। আরও খুলে বলো। আমি খোলাখুলি, টের পাবি ঠিক সময়ে। তুমি কি মানুষ? মানুষ হলেও হতে পারি। কর্নেল ডিসুজা কোথায়? খতম। ডেড বডি কোথায়? নেই। কোথায় লুকিয়ে রাখা হয়েছে? বড্ড বাজে বকছিস। কর্নেল ডিসুজার সঙ্গে যারা ছিল তারা কোথায়? খতম। কে খতম করেছে? তুমি? হ্যাঁ। কেন করলে? বাজে বকিসনি। কেন খতম করলে? বড্ড বার বেড়েছে তোর। খতম করলে কেন? সব মরেই আছিস, যত সব মাথা মোটা। কেন মারতে চাও আমাদের? মরবার জন্যেই তো তোরা আছিস। টিকে আছে শুধু মরবার জন্যে? তোরা আমার কাছে পোকামাকড়। কি নাম তোমার? শূন্য। বুঝিয়ে দাও। কিংবদন্তি। বুঝিয়ে দাও। তোর হেরে মাথায় গোবর আছে। মাধবী বললে, স্রেফ পাগলামি, নয়তো মজা করা হচ্ছে। পরি বলে উঠল, মজা নয়, মজা নয়। বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে, আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। সে আসছে, কায়াগ্রহণ করতে চলেছে। মাধবী চেয়ে রইল বনের দিকে। এই উপলব্ধিটা তার লোমকূপেও এতক্ষণ শিহরণ জাগিয়ে চলেছিল। স্পষ্ট করে বলে উঠতে পারেনি। সুরেশ সাইকিয়ার অবশ্য তা মনে হয়নি। প্যানিক আর টেনশন শরীরের ভিতর পর্যন্ত পাল্টে দেয়। এখন তার ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে। গা ছমছম করছে। মনে হচ্ছে এখনই বুঝি অদৃশ্য লোক থেকে দৃশ্যমান হবে কল্পনা বহির্ভূত এক বিভীষিকা। কম্পিউটার স্ক্রিনগুলোয় একই সঙ্গে এবার ফুটে উঠল একটা প্রশ্ন। সে আসছে কখন? কে আসছে? ভূতের ওঝা? সে কে? উতঙ্ক চৌধুরী। উতঙ্ক চৌধুরীকে ভয় পাও? তোকে আগে মারব। উতঙ্ক চৌধুরীকে ভয় পাও? তোকে সরু সুতোর মতন ফালা ফালা করব। উতঙ্ক চৌধুরীকে ভয় পাও? আঙুল কাঁপছে অপরাজিতার। আমি কাউকে ভয় পাই না। তাহলে উতঙ্ক চৌধুরীর খবর জানতে চাইছো কেন? ও জানে আমি জানতে পেরেছি। কি জানে? আমার সম্বন্ধে। তুমি কি বা কে তা জানে? হ্যাঁ, তাকে চাই এখানে। কেন? আমার জীবনী লেখাবো তাকে দিয়ে, তাই সে আসুক। তাকেও মারবে নাকি? না, তাকে নিরাপদে বের করে দেব। বুঝিয়ে দাও। তোরা সবাই মরবি, শুধু বাঁচিয়ে রাখবো উতঙ্ক চৌধুরীকে। সেইটাই ওকে বলবি। নিরাপদে বেরিয়ে যেতে দেব। এ খবর না জানলে ও আসবে না। উতঙ্ক চৌধুরীকে নিয়ে আমাদের বাঁচিয়ে রাখবে? বিনয় চৌধুরী একটু জেনে ফেলেছিল, তাই তাকে সরিয়েছি। তোরা জেনেছিস, তোরাও সরবি। মরবি, মরবি।
বাঁচতে দেবে না? না। তুমি এসেছো কোত্থেকে? যেখানে সময় গেছে দাঁড়িয়ে। বুঝলাম না। সময় শুরু হয়েছে যেখান থেকে, সেখান থেকে। এখনও বুঝলাম না। মরলে বুঝবি। তুমি কি অন্য গ্রহ থেকে এসেছো? না। তুমি কে? বকাসনি। তুমি কি? বকাসনি। তুমি কি? আঙুল থরথর করে কাঁপলেও টাইপ করে গেলেন অপরাজিতা। আমি মহা আতঙ্ক। আমি নামহীন, দেহহীন বিভীষিকা। আমি যক্ষ, রক্ষ, লক্ষ লক্ষ কিম্ভূত অদ্ভুত হয়ে যেতে পারি। আমি মানুষ হতে পারি, দেবতাও হতে পারি। কখনো আমি কবন্ধ, কখনো আমার 10 মুণ্ড, 10টা মুণ্ডর, একটা সাপের, একটা বাঘের, একটা হায়নার, একটা গন্ডারের। আর শুনে কাজ নেই। আমিই সব, আমিই সব, অথচ আমি কেউ না। আমি স্রেফ শূন্য, অথচ আমি আছি সর্বত্র। দপ দপ করে বার কয়েক জ্বলে অবশেষে নিভে গেল 3টে টার্মিনাল। জ্বলে উঠল সিলিংয়ের আলো। বুকের খাঁচা থেকে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে বললেন সুরেশ সাইকিয়া, শেষ হলো ইন্টারভিউ। দ্রুত ছায়া ঘনিয়ে আসছে, কোণে কোণে জমছে আঁধার। আকাশে কার্নিভালের রং লেগেছে, কমলা, লাল, হলুদ, বেগুনি, অথচ শিবালয় শহরে নামছে সামান্য আলো। মোবাইল ল্যাবরেটরি পেছনে রেখে এগিয়ে গেল সবাই হোটেলের দিকে। মোড়ের মাথায় জ্বলে উঠল স্ট্রিট ল্যাম্প। গোঙানির আওয়াজটা শোনা গেল ঠিক সেই সময়ে। ওদিকে ফুটপাতে লেংচে লেংচে যাচ্ছে একটা মস্ত আলসেশিয়ান কুকুর। বড় কষ্টে পেছনে জখম একটা পা ঘষ্টে ঘষ্টে নিয়ে যাচ্ছে ফুটপাতের ওপর দিয়ে। স্তম্ভিত চোখে চেয়ে রইলেন সুরেশ সাইকিয়া। মাধবীও নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কেননা শিবালয় শহরে এই প্রথম দেখা গেল জীবন্ত প্রাণী। টম ডিকসন এক দৃষ্টে চেয়েছিল কুকুরটার দিকে। সুরেশ সাইকিয়ার এই সঙ্গীটি আকার আয়তনে দৈত্য সমান হলে কি হবে, স্বভাবে শিশুর মতন। গুলি চালায় নির্ভুল নিশানায়, অথচ নিতান্ত নিরুপায় না হলে ট্রিগারে আঙুল চেপে বসে না। মায়া দয়ার শরীর, মানুষ মারা তো দূরের কথা, মানুষ আর মনুষ্যেতর প্রাণীর তিলমাত্র কষ্ট দেখলেই তার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। অথচ সে পুলিশ সার্জেন্ট। কুকুরের কাঁধটানি বিলক্ষণ বিচলিত করেছে তাকে। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে রাস্তা পেরিয়ে যন্ত্রণাকাতর প্রাণীটির দিকে। ধমকে উঠলেন সুরেশ সাইকিয়া, যেও না! টম ডিকসন যেন মন্ত্রমুগ্ধ, শুনতেই পেল না। বামা কণ্ঠের চিৎকারটা শোনা গেল তারপরেই। চেঁচাচ্ছে মাধবী, সন্দেহটা তার মনের মধ্যে ফনা তুলেছে। ডোন্ট গো! রাস্তা পেরিয়ে ওদিকে ফুটপাতে পৌঁছে গেল টম ডিকসন। হেঁট হয়ে সস্নেহে আহত সারমেয়কে তুলে নিল বুকে। অবিশ্বাস্য ঘটনাটা ঘটল পরক্ষণেই। জিভ বের করে টম ডিকসনের হাত চাটতে লাগলো অ্যালসেশিয়ান। গা শিরশির করে উঠেছিল টম ডিকসনের। জীবন্ত প্রাণী যে এত কনকনে ঠান্ডা হয় তা তো তার জানা ছিল না। বিশেষ করে কুকুর, গা তো গরম নয়, উল্টে কেমন যেন ভিজে ভিজে। জিভ যেন আরও ঠান্ডা, ঠিক যেন বরফ দিয়ে তৈরি। পরিবর্তনটা দেখা গেল সঙ্গে সঙ্গে। গলে যেতে লাগলো অ্যালসেশিয়ান। লোম অন্তর্হিত হলো, চামড়া খসখসে হয়ে গেল। একদলা অবয়বহীন জেলির পিণ্ড বুকের কাছে ধরে রইল টম ডিকসন। নিদারুণ আতঙ্কে টম ডিকসনের চক্ষু বিস্ফারিত হয়েছে। সেই সঙ্গে অবর্ণনীয় যন্ত্রণাবোধ গোটা শরীরকে দুমড়ে মুচড়ে দিতে চাইছে। ওর দুটো হাতই ঢুকে গেছে জেলির পিণ্ডর ভেতরে। বিষম যন্ত্রণার উৎস ওই দুটো হাত, যেন মাংস গলে যাচ্ছে কড়া অ্যাসিডে। ঝটকান মেরে দুটো হাতই টেনে বের করে আনলো টম ডিকসন। শুধু হাড় রয়েছে, আঙুলের ডগা থেকে কনুই পর্যন্ত শুধু সাদা হাড়। মাংস, চামড়া, টিস্যু সব অদৃশ্য হয়ে গেছে জেলিপিণ্ডর মধ্যে। পরিত্রাহী আর্তনাদ বিরামহীনভাবে বেরিয়ে আসছে টম ডিকসনের গলা চিরে। কেননা জেলিপিণ্ডকে সে ধরে নেই দুহাতে। জেলিপিণ্ড কিন্তু আঁকড়ে আছে তার বক্ষদেশ। সেখানেও শুরু হয়েছে অকথ্য যন্ত্রণা।
চামড়া মাংস বিলীন হয়ে যাচ্ছে জেলিপিণ্ডর গর্ভে। কদাকার পিণ্ড ফুলে উঠছে, গুটি গুটি এগোচ্ছে টম ডিকসনের গলা আর কাঁধের দিকে। গগনভেদী চিৎকার করে যাচ্ছে বেচারি। মরিয়া হয়ে কঙ্কাল হাত দিয়ে জেলিপিণ্ড আঁকড়ে ধরে ছিনিয়ে নিতে গেল বুকের ওপর থেকে। কোনই পর্যন্ত হাত অদৃশ্য হয়ে গেল জীবন্ত জেলিপিণ্ডর মধ্যে। চকিতে হাড় পর্যন্ত হজম করে নিল অপার্থিব ভয়ঙ্কর সেই জেলি। এই দৃশ্য আর দেখতে পারলেন না সুরেশ সাইকিয়া। এরপর কি ঘটবে, কি নারকীয় দৃশ্য প্রত্যক্ষ করতে হবে তা তিনি আঁচ করে নিয়েছেন। তাই রিভলভার টেনে নিয়ে ধেয়ে গেলেন রাস্তার উপর দিয়ে। জেলিপিণ্ড আর টম ডিকসনের খুব কাছে গেলেন না, যদি অবয়বহীন পিণ্ড ছিটকে আসে তাকে লক্ষ্য করে। রাস্তার মাঝে দাঁড়িয়ে নিপুণ নিশানায় গুলি চালিয়ে দিলেন প্রিয় সার্জেন্টের খুলির মধ্যে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অবিশ্বাস্য দ্রুতগতিতে গোটা শরীরটার ওপর ছড়িয়ে গেল কালচে হলুদ রঙের সর্বভুক জেলিপিণ্ড। ফুলে ফুলে উঠে টোল খেয়ে যেতে লাগলো চারদিক। টম ডিকসনকে আর দেখা যাচ্ছে না, কিন্তু তার কি হাল হচ্ছে সেটা আঁচ করা যাচ্ছে। দেখাও গেল কয়েক সেকেন্ডের মধ্যে, মাত্র কয়েক সেকেন্ড, তার বেশি নয়। টম ডিকসন বিলীন হয়ে গেছে জেলিপিণ্ডর অভ্যন্তরে। জেলিপিণ্ড আয়তনে বৃহত্তর হয়েছে। টম ডিকসনের গোটা শরীরটা যে এখন তার নিজস্ব উপাদান হয়ে গেছে। স্বচক্ষে দেখেও বিশ্বাস করে উঠতে পারছিলেন না অপরাজিতা সোম। টম ডিকসনকে নিজের মধ্যে শুষে নিল যে জেলিপিণ্ড, তার যেন ডিএনএর ওপর পুরো নিয়ন্ত্রণ রয়েছে। চেহারা পাল্টাতে পারে খুশি মতো, অবিশ্বাস্য গতিবেগে হাড় গোড় পর্যন্ত পাল্টে নেয় নিজের উপাদানে। এ ধরনের কোনো প্রাণী তো নেই, অসম্ভব। অপরাজিতা সোম জীববিজ্ঞানী, অপরাজিতা সোম বংশাণুবিদ, অথচ এ হেন কাণ্ড তার জ্ঞান বুদ্ধির সম্পূর্ণ বাইরে। তার বিস্ফারিত চক্ষুর সামনে সহসা থলথলে জেলিপিণ্ড মাকড়সার আকার নিয়ে ছড়িয়ে পড়ল ফুটপাতের ওপর, অতিকায় অ্যামিবা আর ফাঙ্গাসের মাঝামাঝি আকৃতি নিয়ে। ফুটপাতের ওপর দিয়ে মন্থর গতিতে পিছলে গেল অনতিদূরের খোলা ম্যানহোলের দিকে, যার ভেতরে ঢুকে রয়েছে ফিল্ড ল্যাবরেটরি ইলেকট্রিক পাওয়ার কেবল। সুরেশ সাইকিয়া আর নিজেকে ধরে রাখতে পারলেন না। উপর্যুপরি গুলি বর্ষণ করে গেলেন চলমান জেলিপিণ্ড লক্ষ্য করে। প্রত্যেকটা তপ্ত শীষে পিণ্ডদেহ ফুট্টো করে ভেতরে প্রবিষ্ট হলো, তার বেশি কিচ্ছু না। জেলিদেহ কিম্ভূত আকার নিয়ে নির্বিকারভাবে এগিয়ে গেল ম্যানহোলের দিকে। বিকট স্তম্ভটার আবির্ভাব ঘটল ঠিক তক্ষুনি ম্যানহোলের ভেতর থেকে। গোধূলি তখন ছায়াচ্ছন্ন করে তুলেছে রাজপথকে। অস্পষ্ট সেই আলোতে সহসা অবিশ্বাস্য গতিবেগে ম্যানহোলের ভেতর থেকে ঠেলে বেরিয়ে এলো একটা জেলিপিণ্ড। নিমেষে ঠেলে উঠল ওপর দিকে থামের মতন। ম্যানহোলের গর্ত যতটা ব্যাসের, স্তম্ভের ব্যাসও ঠিক তাই। যেন গোটা ম্যানহোলের তলদেশ ঠাসা রয়েছে এই জেলিপিণ্ড নিয়ে। দেখতে দেখতে ঠেলে উঠল 10 ফুট ওপরে। স্তম্ভ হল ঊর্ধ্ববেগ, দুলতে লাগলো সাপের মতন। পরক্ষণে সপাং সপাং করে আছড়ে পড়ল রাস্তায় আর ফুটপাতে। বিষম সংঘাতের বিপুল শব্দ কাঁপিয়ে কাঁপিয়ে তুলল শহর। ইতিমধ্যে ফুটপাত কামড়ে ধরে সর্বভুক থলথলে জেলিপিণ্ড আছাড়ে পিছাড়ি খাওয়া বিপুলকায় জেলিস্তম্ভের কাছে গিয়ে নিজেকে মিশিয়ে দিল থামের মধ্যে। যেন একই সত্তা, এতক্ষণ ছিল আলাদা, ছিল অন্য এক কার্যভার নিয়ে। শু শব্দ তুলে বিরাট স্তম্ভ সাঁত করে ঢুকে গেল ম্যানহোলের মধ্যে, প্রকৃত নিবাসে। থমথমে মুখে ওরা ফিরে এসেছিল হোটেলে, আর এক দফা শিহরিত হবার জন্যে। হোটেলে শান্তিদের কেউ নেই। জিনিসপত্র অস্ত্রশস্ত্র যেখানে থাকার সেখানে আছে। নিশ্চিহ্ন হয়ে গেছে 10 জন মানুষ। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে 6 জন, এসেছিল অনেকজন, বেঁচে রয়েছে শুধু এই 6 জন। আহার্য নিবাসের পাশের গলিতে গতরাতে সঞ্চরমান তমালপুঞ্জ দেখেছিল মাধবী। মনে হয়েছিল মাথার ওপর মাচায় কি যেন নড়ছে। পরীর মনে হয়েছিল দেওয়ালে গুঁড়ি মেরে কি যেন বসে রয়েছে। এখন মনে হচ্ছে দুজনেই ঠিক দেখেছে। মুহুর্মুহু দেহ পাল্টায় যে, সে নিশ্চয় ওত পেতেছিল সুরঙ্গের অন্ধকারে, ড্রেনের ভেতরে। নিঃশব্দে পিছলে যাচ্ছিল মাচার ওপর দিয়ে, দেওয়ালের কোণ ঘেঁষে। সুরেশ সাইকিয়াও পরে দেখেছিলেন কি যেন চকচক করছে ড্রেনের মধ্যে। নিশ্চয় দেখেছিলেন তাল তাল প্রোটোপ্লাজম ওত পেতেছিল ড্রেনের ফোকরে, নজর রাখছিল ঘরের সবার ওপরে। প্রথম মুখ খুলল মাধবী, বললে, বন্ধ ঘরের রহস্য আর রহস্য নেই। দরজার তলার ফাঁক দিয়ে অথবা পাইপের মধ্য দিয়ে পথ করে নিতে পারে কুৎসিত এই বহুরূপী জেলি। বললেন সুরেশ সাইকিয়া, কাঁচ তোলা বন্ধ দরজা গাড়িগুলোর ভেতরের রহস্যেরও সমাধান হয়ে গেল।
গোটা গাড়িগুলোই হয়তো চারদিক থেকে আঁকড়ে ধরেছিল, ফুটো ফাটা দিয়ে ঢুকে পড়েছে ভেতরে। বাইরে কুয়াশা জমছে রাস্তার ওপর, স্ট্রিট ল্যাম্পের আলোক বলয় ঘিরে গড়ে উঠছে অস্বচ্ছ কুয়াশাপুঞ্জ। সুরেশ সাইকিয়া বললেন, 5টা টহলদার গাড়ি যখন রয়েছে, 5 দিক দিয়ে বেরিয়ে যাব শহর থেকে, মাঝপথেই আটকে দেবে। মাধবীর মন্তব্য। সব শুনছে কিন্তু আড়াল থেকে। পরীর চোখ ঘুরছে চারদিকে, ভয় ভাসছে চোখে। বারান্দা থেকে সরে এসে এখন বসে আছে ওরা ডাইনিং রুমে টেবিল ঘিরে। কফির মগে চুমুক দিতে দিতে প্রত্যেকের মনের কথা বোঝার চেষ্টা করছে। শুরু করলেন সুরেশ সাইকিয়া। আশ্চর্য ক্ষমতা বটে, ইচ্ছে করলে পেল্লায় মদ হতেও পারে। কুকুর হতেও আপত্তি নেই। পরীর মন্তব্য। যা খুশি তাই হতে পারে। আমার তো মনে হয় যাকে গ্রাস করছে তার চেহারা নিচ্ছে। মাধবী বুঝিয়ে দিলে। অত বড় মদ কি পৃথিবীতে আছে? বললেন সুরেশ সাইকিয়া। হয়তো ডাইনোসর আমলে ছিল। অবুঝের মতন বলে ওঠে পড়ি। কি যে বলো, ম্যানহোল থেকে যার আবির্ভাব সে লক্ষ লক্ষ বছর ধরে রয়েছে ম্যানহোলের নিচে, পাতালে। জীববিজ্ঞানের হিসেবে সেটা সম্ভব নয়, বললেন সুরেশ সাইকিয়া। ডক্টর সোম, আপনি কি বলেন? না, বায়োলজি তা মানতে পারে না। অপরাজিতা সোম বিলক্ষণ ধোঁকায় পড়েছেন। তাহলে কি সর্বভূক, সর্বজ্ঞ, সর্বরূপী এই জেলি অমর? চোখ নামিয়ে ভেবে নিলেন অপরাজিতা সোম। তারপর বললেন চোখ তুলে, হতে পারে মেসোজোইক পিরিয়ডেও ছিল, ক্রমাগত নিজেকে পাল্টে নিয়ে প্রকৃতপক্ষে অমর হয়ে রয়েছে। বলে উঠলেন সুরেশ সাইকিয়া। ভ্যাম্পায়ার নাকি? মানে? চমকে উঠলেন অপরাজিতা সোম। প্রাণশক্তি শুষে নিয়ে অমর হয়ে থাকে ভ্যাম্পায়ার, বই পড়ে জেনেছি। এটাও কি সেই জাতীয় কিছু, যাকে গ্রাস করছে তার প্রাণশক্তি, তার মেদ, মজ্জা, মাংস, তার জ্ঞান, তার স্মৃতি সবই আত্মসাৎ করে অমর হয়ে রয়েছে? থমকে গেলেন অপরাজিতা। মনে তো হচ্ছে তাই। একটা এক্সপেরিমেন্টের কথা বলি শুনুন। বিশেষ একটা পোকাকে একটা গোলক ধাঁধায় ছেড়ে দেওয়া হয়েছিল। গোলক ধাঁধায় ঘুরে খাবারের জায়গায় পৌঁছতে তার সময় লেগেছিল অনেক। তাকে মেরে চটকে খাবারের সঙ্গে খাইয়ে দেওয়া হয়েছিল আর একটা পোকাকে। সেই পোকাকে ছেড়ে দেওয়া হয় একই গোলক ধাঁধায়। অনেক সহজে, অনেক কম সময়ে খাবারের কাছে পৌঁছে গেছিল সেই পোকা। ঠিক যেন আগের পোকার অভিজ্ঞতা আর স্মৃতি তার মনের ভাঁড়ারে জমা পড়ে গিয়েছে। ঢোক গেলে বললেন সুরেশ সাইকিয়া। তাহলে তো বলতে হয় বিনয় চৌধুরীকে নিজের মধ্যে টেনে নিয়ে ভদ্রলোকের মগজের জ্ঞান আর স্মৃতিও আত্মসাৎ করেছে এই বিভীষিকা। বিনয় চৌধুরী জানতেন উত্তঙ্ক চৌধুরীর নাম। আরও জানতেন, একমাত্র উত্তঙ্ক চৌধুরীই জানেন এই পাতাল বিভীষিকা আসলে কী। ফলে পাতাল বিভীষিকাও জেনে গেছে উত্তঙ্ক চৌধুরীর নাম, খুঁজছে তাকে। বুঝলাম, শক্ত গলায় বললে মাধবী। কিন্তু উত্তঙ্ক চৌধুরী জানলেন কি করে পাতাল বিভীষিকা আসলে কি? জবাবটা শুধু উত্তঙ্ক চৌধুরীই দিতে পারবেন। পরীকে হাত পেয়েও ছেড়ে দিল কেন? আমরাই বা এখনও টিকে আছি কেন? টোপ টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে আমাদের। কাজ শেষ হলেই আমরাও শেষ হব। ধুম করে বিচ্ছিরি শব্দ শোনা গেল বাইরে। তেড়ে উঠলেন সুরেশ সাইকিয়া। আবার হলো সেই শব্দ, আরও জোরে। কান পেতে রইলেন সুরেশ সাইকিয়া। আওয়াজটা আসছে বাড়ির উত্তরের দেওয়াল থেকে। মাটির লেভেলে শুরু হয়ে দ্রুত উঠে যাচ্ছে ওপরের দিকে। কড়মড়, খটমট, খটখটাং শব্দ, যেন শুকনো নরকঙ্কালরা দল বেঁধে দেওয়াল বেয়ে উঠছে। নতুন রূপ ধারণ করেছে পাতাল বিভীষিকা, বললেন সুরেশ সাইকিয়া। 6 জনে এগিয়ে গেল জানলার সামনে। কুয়াশা আরও ঘন হয়েছে। হঠাৎ দেখা গেল রাস্তার উপর এক আশ্চর্য আকৃতি, মাকড়সার জালের মতন তন্তুময় পা। কুয়াশার দৃষ্টিভ্রম ঘটছে। অর্ধেক দেখা যাচ্ছে, বাকি অর্ধেক রহস্যময়। মস্ত গাড়ির মতন কিছু একটা হবে, খাঁচ কাটা দাঁড়া, কাঁকড়ার দাঁড়ার মতন, কিন্তু আকারে দানবিক। অন্ধকারে মিলিয়ে গেল পর মুহূর্তেই। তারপরই দেখা গেল লিকলিকে সুর, অ্যান্টেনার মতন দুলছে শূন্যে অনেকগুলো। পরক্ষণেই সবই হারিয়ে গেল অন্ধকারে। শুষ্ক কণ্ঠে বললেন সুরেশ সাইকিয়া, এদেরই একজন উঠছে ছাদে। খটখট করকর আওয়াজ হচ্ছে এখন ছাদে, যেন হাতুড়ি পেটা হচ্ছে মাঝে মাঝে। বলে উঠল পরি, বিচ্ছিরি বিকট চেহারা ধারণ করছে কেন দিদি?
ভয় দেখানোর জন্য। থেমে গেল ছাদের আওয়াজ। ঢোক গিলে বললেন অপরাজিতা সোম। সারা গায়ে কালশিটের কারণটা এবার বোঝা গেল। পুরো দেহ মুড়ে নিয়ে চাপ দিয়ে গেছে, নিংড়ে নিয়েছে। প্রচণ্ড চাপ সমানভাবে পড়েছে, তাই অমন কালশিটে। দম আটকে গেছে ওই কারণেই। প্রিজারভেটিভ প্রয়োগ করেছে একই সঙ্গে, বললে মাধবী। সেই জন্যই ইঞ্জেকশন দেওয়ার দাগ কোথাও দেখা যায়নি। গোটা শরীরের প্রতি বর্গ ইঞ্চিতে প্রতিটি লোমকূপের ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রিজারভেটিভ। বলতে পারেন এক ধরনের অসমোটিক প্রেশার, অভিস্রবণ চাপ। বাসন্তীর ডেড বডির কথা মনে পড়ে গেল মাধবীর। শিউরে ওঠে সর্বাঙ্গ। অভিস্রবণ শক্তি কতখানি জোরদার হলে নিমেষে এমন কাণ্ড ঘটতে পারে। জলটা কিসের? মাধবীকে চমকে দিয়ে বলে উঠল পুরী। জল? থই থই জল দেখা গেছে অনেক জায়গায়। সর্বরূপে আতঙ্ক নিংড়ে ফেলে রেখেছে ওই জল। এমন ভাবনা মাথায় আসছে কেন? বিজ্ঞের গলায় বললে পড়ি। মানুষের শরীরে জলই তো বেশি। মানুষগুলোকে নিজের মধ্যে টেনে নিয়ে তাদের মেদ, মজ্জা, মাংস, ক্যালোরি দিয়ে নিজেকে আরও শক্তিমান করে তুলেছে। যেটা তার কাছে ছিবড়ে সেটা ফেলে দিয়েছে। জলই তার কাছে ছিবড়ে। এই জন্যে হাড় পায়নি, শরীরের চুল পর্যন্ত পায়নি, রয়েছে শুধু জল। বেশি জল যেখানে বেরিয়েছে সেখানে উবে যেতে সময় লেগেছে বলেই আমাদের চোখে পড়েছে। অল্প জল উবে গেছে। উত্তঙ্ক চৌধুরীর টেলিফোন এলো টিকেন্দ্রনগর থেকে। কলকাতার এয়ারপোর্টে রিপোর্টাররা তাকে ছাড়েনি, জোকের মতন জেকে বসেছিল। নিরুপায় হয়ে উত্তঙ্ক চৌধুরী তাদের জানিয়েছিলেন রোয়ানক আইল্যান্ডের কাহিনী, মায়া সভ্যতার অদৃশ্য হয়ে যাওয়ার কথা, সামুদ্রিক প্রাণীদের রহস্যজনক অন্তর্ধান উপাখ্যান, 1711 সালে গোটা একটা সৈন্যবাহিনীর তিরোধান প্রহেলিকা। শুনে রোমাঞ্চিত হয়েছে প্রতিটি সাংবাদিক। তাই দেখে উৎসাহিত হয়ে আরও কাহিনী শুনিয়েছেন উত্তঙ্ক চৌধুরী। এস্কিমোদের গ্রাম অঞ্জিকুনিতে 1930 সালে নভেম্বর মাসে পা দিয়ে হতভম্ব হয়ে গেছিলেন এক ফরাসি পণ্য ব্যবসায়ী। গ্রাম খাঁ খাঁ করছে, জীবন্ত প্রাণী কেউ নেই, না মানুষ না কুকুর। খাবার ফেলেও পালিয়েছে প্রত্যেকেই। কিন্তু পালাতে গেলে তো স্লেজ গাড়ি চড়ে যাবে। গাড়িগুলো রয়েছে যথাস্থানে, নেই শুধু কুকুরগুলো যারা টেনে নিয়ে যায় স্লেজ গাড়ি। তার মানে একটাই, আচমকা যেন বাতাসে গলে মিলিয়ে গেছে সমস্ত পশু আর মানুষ। কবরখানার দম আটকানো নীরবতা বুকে নিয়ে বিরাজ করছে শূন্য গ্রাম। রিপোর্টারদের অবহিত করার জন্যই সবশেষে নিজের তত্ত্ব হাজির করেছিলেন উত্তঙ্ক চৌধুরী। রহস্যাবৃত এইসব ঘটনার মূলে রয়েছে আদিম শত্রু। টেলিফোনে সুরেশ সাঁইকিয়া প্রথমেই বললেন, আপনার আদিম শত্রুকে মনে হয় দেখলাম। অতিকায় অ্যামিবা বললেই চলে। যখন তখন চেহারা পাল্টাতে পারে, যে কোনো আকার ধারণ করতে পারে। কি ঠিক বলেছি? এই কি আপনার আদিম শত্রু? হ্যাঁ, অতীতের কোনো এক যুগের বাসিন্দা, কোনো মতে টিকে গেছে। লক্ষ কোটি বছর বয়স। টম ডিকসন আর রমেশ থাপার বিভৎস মৃত্যু কাহিনীর বর্ণনা দিয়ে গেলেন সুরেশ সাঁইকিয়া। মৃত রমেশ থাপার ফিরে আসার কথাও বললেন। সবশেষে বললেন, এরপরও কি আসতে চান? হতভম্ব কণ্ঠে বললেন উত্তঙ্ক চৌধুরী। এত দেখেও বেঁচে আছেন? বাঁচিয়ে রাখা হয়েছে যাতে আপনাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে এনে ফেলতে পারি। আপনার কথার মানে বুঝতে পারছি না। আমাকে বুঝিয়ে সুঝিয়ে ওখানে নিয়ে ফেলতে চায় আদিম শত্রু? হ্যাঁ, নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারবেন শহর থেকে, এই অভয় আপনাকে দিয়েছে আপনার আদিম শত্রু। গ্যারান্টি? হ্যাঁ, বলে সুরেশ সাঁইকিয়া শোনালেন সেই অতীব বিস্ময়কর কাহিনী। কম্পিউটারের মাধ্যমে আদিম শত্রুর সঙ্গে কথোপকথন। শুনতে শুনতে ঘেমে গেলেন উত্তঙ্ক চৌধুরী। পকেট থেকে রুমাল বের করে কপাল আর মুখ মুছলেন। তোতলাতে তোতলাতে বললেন, কখনো ভাবিনি। আর বলতে পারলেন না। কি ভাবেননি? আদিম শত্রু যে কোনো মানুষের বুদ্ধিস্তরে পৌঁছতে পারে কখনো ভাবিনি। অতি মানুষের বুদ্ধিস্তরে পৌঁছে গেছে। আমি ভেবেছিলাম বোবা জন্তু, শুধু নিজেকে নিয়েই সজাগ। একদম না। তাই যদি হয় বিপদ আরও বাড়ল। আসবেন কি? মুশকিলে ফেললেন। আসবেন কি না বলুন। সত্যিই যদি ইন্টেলিজেন্ট হয় আদিম শত্রু, আমার ফিরে আসার গ্যারান্টি দেয়। টেলিফোনে শোনা গেল একটা শিশুকণ্ঠ। আসুন না কাকু, কত খেলবো দুজনে। উত্তঙ্ক চৌধুরী জবাব দেওয়ার আগেই ধ্বনিত হলো এক নারী কণ্ঠ। ভয় নেই, ভয় নেই, চলে আসুন।
যথাসময়ে ঠিক বের করে দেব শহর থেকে। পর মুহূর্তে ধীর স্থির গম্ভীর কণ্ঠে বলে গেল এক বয়স্ক পুরুষ, ডক্টর চৌধুরী, অনেক খবর পাবেন আমার সম্বন্ধে, অনেক জ্ঞান, অনেক তথ্য। আসুন, দেখুন, জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করুন। নিরাপত্তার গ্যারান্টি মিথ্যে নয়। সশরীরে বেরিয়ে যাবেন শহর থেকে। আর কোনো শব্দ নেই টেলিফোনে। ঘাবড়ে গিয়ে বললেন উতঙ্ক চৌধুরী, হ্যালো 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 হ্যালো, এটা কি ইয়ার্কির সময়? ভেসে এলো সুরেশ সাইকিয়ার কণ্ঠস্বর। না, ইয়ার্কি নয়। আপনি যা শুনলেন আমিও তা শুনেছি। কথা আমি বলিনি, বলেছে আপনার আদিম শত্রু, যাদের গ্রাস করেছে তাদের গলা নকল করে। দরদর করে ঘামছেন উতঙ্ক চৌধুরী। মানুষের গলায় কথা বলে গেল অ্যামিবা। রুমাল দিয়ে ফের মুখ মুছলেন, বললেন কাঁপা গলায়, আমি যাব। প্রাণ নিয়ে ফিরে যাবেন সেই গ্যারান্টি সত্যি নাও হতে পারে। ইন্টেলিজেন্ট প্রাণী যদি হয়, ইন্টেলিজেন্স অবশ্যই আছে, সেই সঙ্গে আছে অশুভ ইচ্ছে। শুভ বলতে যা বোঝায় তা এর মধ্যে নেই। সঙ্গে সঙ্গে ভেসে এলো সেই শিশুকণ্ঠ, আসুন কাকু, আসুন, কোনো ভয় নেই। যদি আসেন তাহলে শুধু আপনি নন, এই 6 জনও প্রাণ নিয়ে বেরিয়ে যেতে পারবে। আর যদি না আসেন, এদেরকে পিষে মারব, তারপর কাজে লাগাবো, আমার কাজে। খুব মিষ্টি গলায় কথাগুলো বলা হলেও যে নিষ্ঠুর নির্মমতা ছিটকে ছিটকে গেল প্রতিটি শব্দ থেকে, তা আর এক দফা ঘামিয়ে দিল ডক্টর চৌধুরীকে। এবার শুধু ঘাম নয়, ধড়াস ধড়াস করছে হৃদযন্ত্র। কথা বললেন কিন্তু থেমে থেমে, আমি আসছি। বললেন সুরেশ সাইকিয়া, আমাদের জন্য আসবেন না, আপনাকে ছেড়ে দেবার কারণ আছে। আপনি ওর জীবনী লিখবেন, গোটা পৃথিবীকে জানাবেন, তাই আপনাকে বাঁচিয়ে রাখা দরকার। আমাদের প্রাণের কোনো দাম নেই এর কাছে। গোয়ারের মতো উতঙ্ক চৌধুরী বললেন, আমি যাচ্ছি। ড্রাইভিং জানেন? জানি। শিবালয়ের বর্ডারে আপনাকে ছেড়ে দেবে একটা গাড়ি, আমাদের অন্য গাড়ি ওখানে আছে, আপনি নিজে চালিয়ে আসবেন। রাজি? রাজি। শিবালয় শহরের শিব মন্দিরে ঘণ্টা বেজে উঠল রাত ঠিক 3:12 সময়। বেজেই চলল ঢং 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 করে। হোটেলে লবিতে বসেছিল 6 জনে। একই সঙ্গে চেয়ার ছেড়ে সিধে হয়ে দাঁড়ালো তৎক্ষণাৎ। কোকিয়ে উঠল সাইরেন। বেজেই চলেছে, দমকে দমকে যেন হাহাকার ছেড়ে যাচ্ছে। বললে মাধবী, উতঙ্ক চৌধুরী আসছেন মনে হচ্ছে। 6 জনে বেরিয়ে গেল বাইরে। শিবালয় শহরের নিচের দিকে কোণ ঘুরে আবির্ভূত হলো একটা গাড়ি। হেডলাইটের আলো উঠে রয়েছে ওপর দিকে, রূপলি চেকনায় যাচ্ছে কুয়াশার পর্দায়। ঢালু রাস্তা বেয়ে ধীরে ধীরে উঠে আসছে গাড়ি। ব্রেক কষল ফুটপাত ঘেঁষে। সুরেশ সাইকিয়া যেখানে দাঁড়িয়ে সেখান থেকে 10 ফুট দূরে নিভে গেল হেডলাইট। খুলে গেল ড্রাইভারের দরজা। নেমে এলেন উতঙ্ক চৌধুরী। পুরু চশমার লেন্সের মধ্য দিয়ে ভদ্রলোকের চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় মনে হচ্ছে। সাদা চুল এলোমেলোভাবে লেপ্টে রয়েছে কপাল আর কানের ওপর। হেডকোয়ার্টার থেকে এনেছেন একটা ইনসুলেটেড জ্যাকেট, গায়ে চাপানোর ফলে আরও বেঢপ হয়েছে আকৃতি। স্তব্ধ হলো ঘণ্টার ধ্বনি। গোঁ গোঁ করতে করতে থেমে গেল সাইরেন। এরপরে নৈশব্দ বর্ণনারও বাইরে। এগিয়ে এলেন উতঙ্ক চৌধুরী। সুরেশ সাইকিয়া? হ্যাঁ আমি। চলুন, ভেতরে বসে কথা হবে। 6 জোড়া চোখ নিবদ্ধ উতঙ্ক চৌধুরীর ওপর। তিনি বলে চলেছেন পৃথিবীর কোন কোন জায়গা থেকে অতর্কিতে রাতারাতি কীভাবে অদৃশ্য হয়ে গেছে মানুষ আর জন্তু। বললেন দক্ষিণ আমেরিকার জয়াভার্দি শহরের অবিশ্বাস্য কাহিনী। আমাজন নদীর পাড়ে গড়ে উঠেছিল এই ব্যবসা কেন্দ্র। বাচ্চা কাচ্চা নারী পুরুষ মিলিয়ে সেখানে মানুষ ছিল 605 জন। সবাই অদৃশ্য হয়ে গেল এক অপরাহ্নে। মিশন স্কুলে ব্ল্যাকবোর্ডে চক্করি দিয়ে শুধু লেখা ছিল, এর কোনো আকার নেই, অথচ সব রকম আকার ধারণ করতে পারে। কথাটার মানে কি হতে পারে তা বুঝেছিলেন শুধু উতঙ্ক চৌধুরী। কেননা তিনি যে জানেন সুপ্রাচীন মায়া শহরেও পাওয়া গেছে অনুরূপ একটা বার্তা। রাতারাতি মায়া শহর পরিত্যক্ত হয়ে যাওয়ার সময় লেখা হয়েছিল সেই বার্তা। অশুভ দেবতারা রয়েছে এই পৃথিবীতে, তারা ঘুমিয়ে আছে পাহাড় পর্বতে,
ঘুম ভাঙলে তারা লাভা স্রোতের মতন বয়ে যায়। শীতল লাভা বহু আকার ধারণ করতে পারে, গ্রাস করে ধনী মানি দরিদ্রকেও, রেখে যায় না কোনো চিহ্ন, বললেন উত্তঙ্ক চৌধুরী। যে সব কিছু গ্রাস করে নেয়, কোথাও কোনো চিহ্ন না রেখে, সে আদিম শত্রু ছাড়া কেউ নয়, জানালেন সুরেশ সাইকিয়া। এখানেও পেয়েছি একটা মেসেজ, একটা শব্দের কিছুটা। আধখানা শব্দ? উৎসুক হলেন উত্তঙ্ক চৌধুরী। হ্যাঁ, বলে গেল মাধবী। এক প্রৌঢ়া মেম সাহেব দেওয়ালে আয়োডিন দিয়ে PRO লিখেছেন। এর আধখানা হলেও হতে পারে। মেম সাহেব? কৌতূহলে ফেটে পড়লেন উত্তঙ্ক চৌধুরী। নিশ্চয় গ্রিস দেশের? হাঁ হয়ে গেল মাধবী। জানলেন কি করে? প্রাচীন গ্রিস দেশে প্রোটিয়াস নামে এক উপদেবতা ছিল। তার নিবাস মানটিতে। নিজস্ব চেহারা বলতে কিছুই ছিল না। ইচ্ছে মতো যে কোনো মূর্তি ধারণ করতে পারত, যাকে খুশি তাকে খেতে পারত। তিক্ত স্বরে বলে উঠলেন সুরেশ সাইকিয়া। আপনি বৈজ্ঞানিক হয়ে এসব অলৌকিক কুসংস্কার কাহিনীতে বিশ্বাস করেন? অবশ্যই করি। আপনাকেও করতে হবে। নিজের চোখে তো দেখেছেন, যার কোনো মূর্তি নেই সে ইচ্ছে মতো যে কোনো মূর্তি ধারণ করতে পারে। পুরাকালে একেই বিভিন্ন উপদেবতা নামে ডাকা হয়েছে। পৃথিবীর সমস্ত দেশের সমস্ত পুরাণ কাহিনীতে এই ধরনের অদ্ভুত উদ্ভট উপদেবতার শারীরিক বর্ণনা পাবেন। দুপাতা বিজ্ঞান পড়ে সব কিছুই আমরা উর্বর কল্পনাপ্রসূত বলে মনে করে এসেছি, কিন্তু এরা সবাই ছিল, এখনও আছে, আমাদের আদিম আতঙ্ক। অপরাজিতা সোম বললেন, ডক্টর চৌধুরী যা বলে গেলেন, বৈজ্ঞানিক শব্দে যদি তা বলতেন উপকৃত হতাম। কিন্তু আপনি এখনও বলেননি জীববিজ্ঞানের শর্ত মেনে এ প্রাণী নিজেকে টিকিয়ে রেখেছে কিভাবে। আমি শুনতে চাই আপনার বৈজ্ঞানিক যুক্তিবাদ, আপনার তত্ত্ব। উত্তঙ্ক চৌধুরী জবাব দেওয়ার আগেই সে নিজে এলো। ডাইনিং রুমের বেসিনের কল ছিটকে বেরিয়ে এসে খটখটিয়ে গড়িয়ে গেল মেঝের ওপর দিয়ে। কলহীন পাইপের মধ্য দিয়ে সে বেরিয়ে এলো গলগল করে, অবিরাম স্রোতের আকারে। বেসিন ভরিয়ে গড়িয়ে গেল মেঝের ওপর। দেখতে দেখতে এক মানুষ, দু মানুষ, হাতির মতন দেখতে পেল্লায় আকার ধারণ করে কড়িকাঠ ছুঁয়ে ফেলল অবর্ণনীয় জেলিগোলক। ফুঁসছে, ফুলছে, ঘুরপাক খাচ্ছে। আচমকা অনেকগুলো সরু মোটা সুর বেরিয়ে এলো জেলিপিণ্ড থেকে। একটা নিজেকে বাড়িয়ে ধরল 7 জনের দিকে। 7 জনই তখন চেয়ার ছেড়ে দেওয়ালের গায়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে গেছে। সুরটা এগিয়েই থমকে গেল মাঝপথে। সুরের ডগায় আবির্ভূত হলো ছোট্ট একটা ছেঁদা। টপ টপ করে জলীয় পদার্থ বেরিয়ে এসে পড়ল মেঝেতে, হলুদ রঙের তরল আড়ক। যেখানে যেখানে পড়ল ধোঁয়া উঠতে লাগলো সেইখান থেকে। ফুটো হয়ে যাচ্ছে সিমেন্টের মেঝে। অবরুদ্ধ কণ্ঠে বললে মাধবী, অ্যাসিড। মাধবীর এই আত্মজ্ঞানটার জন্যেই যেন অপেক্ষা করছিল লকলকে সুর। ওর মুখের কথা শেষ হতে না হতেই সপাং সপাং করে দুবার আছড়ে পড়ল টেবিল আর চেয়ারের ওপর। খান খান হয়ে গেল অত বড় টেবিল আর সব কটা চেয়ার। তারপরে শূন্য পথে অ্যাসিড ঝরাতে ঝরাতে এগিয়ে গেল ওদের দিকে। পরি জড়িয়ে ধরেছে মাধবীকে। সুরেশ সাইকে এক হাত রেখেছেন হোলস্টারের রিভলভারে। টেনে বের করার সাহস নেই। অপরাজিতা সোমের মুখ ছাইয়ের মতন ফ্যাকাশে হয়ে গেছে। উত্তঙ্ক চৌধুরী ফ্যাল ফ্যাল করে চেয়েই আছেন, চোখের পাতা ফেলতে ভুলে গেছেন। বিশু বোস আর উজাগর সিং নিথর চোখে দেখছেন লকলকে সুর টিপ করেছে কার দিকে। দুজনে দাঁড়িয়েছিলেন পাশাপাশি। সুর এসে থেমে গেল বিশু বোসের নাকের সামনে, মাত্র 1 ইঞ্চি দূরে। পরক্ষণে সরে গেল পাশে, পাক দিল উজাগর সিংয়ের গলায়, নিমেষে টেনে নিয়ে গেল ঘরের মাঝখানে। বিকট আর্তনাদ করে উঠেছিল উজাগর সিং। 2 হাতে সুর জাপটে ধরেছিল। এক ঝটকায় তার গোটা শরীরটা উঠে গেল শূন্যে। 2 চোখ ঠেলে বেরিয়ে এলো কোটর থেকে। বিরামবিহীন রক্ত জল করা চিৎকারে বুঝি কেঁপে কেঁপে উঠল গোটা শিবালয় শহর। ঢোক গিলে বললে মাধবী, আহার্য নিবাসে কাটামুণ্ড তৈরি হয়েছিল কিভাবে তা দেখাচ্ছে, অ্যাসিড দিয়ে। কয়েক সেকেন্ডের মধ্যে উজাগর সিংয়ের মুন্ডটা সশব্দে আছড়ে পড়ল মেঝেতে। শুধু কবন্ধ দেহ ঝুলতে লাগলো শূন্যে। পর মুহূর্তে কবন্ধ অদৃশ্য হয়ে গেল জেলিপিণ্ডর মধ্যে। জেলিপিণ্ড এখন নবকলেবর ধারণ করে অতিকায় মানুষ, দানব। শুকনো গলায় বললেন অপরাজিতা সোম। টিস্যু স্যাম্পেল যদি একটু পেতাম, মাইক্রোস্কোপে দেখে নিতাম কোষের গড়ন, খতম করার অস্ত্র বের করা যেত। দানব বললে বজ্রকণ্ঠে, ডক্টর উত্তঙ্ক চৌধুরী, ল্যাবরেটরিতে যান, আমার জীবনী লিখবেন। সব না জানলে লিখবেন কি করে?
দানব শরীর থলথলে হয়ে গেল নিমেষে। আবার দেখা গেল জেলিপিণ্ড সরু হয়ে পাইপের মধ্যে ঢুকে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে রইল না কিছুই, উজাগরের মুন্ডটা ছাড়া। রাত তখন 3:44। সেকেন্ড ল্যাবরেটরির দরজা 2 হাত করে খোলা রয়েছে। 6 জন ঠেসাঠেসি করে ঢুকেছে তার মধ্যে। দরজার কাছে দাঁড়িয়ে বাইরে চোখ রেখেছেন বিশু বোস। কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে সুরেশ সাঁইকিয়া আর মাধবী। 3টে উজ্জ্বল ভিডিও ডিসপ্লে টার্মিনালের সামনে বসে উত্তঙ্ক চৌধুরী, অপরাজিতা সোম আর পরি। কম্পিউটার স্ক্রিনে কথা ফুটে উঠল, পাঠালাম একটা মাকড়সা। মানেটা কি? বলে উঠলেন উত্তঙ্ক চৌধুরী। স্ক্রিনে ফুটল নতুন লেখা, পেছনে দেখো, পরীর পেছনে। চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়িয়ে উঠল পরী। ঘুরে দাঁড়িয়ে দেখল বিরাট একটা মাকড়সা, কুচকুচে কালো, স্থির হয়ে মেঝেতে দাঁড়িয়ে। এতগুলো মানুষের লাফিয়ে ঘুরে দাঁড়ানো তাকে চঞ্চল করেনি, কিন্তু পরিবর্তনটা ঘটল চোখের সামনে খুব দ্রুত। লম্বা ঠ্যাংগুলো ঢুকে গেল শরীরের মধ্যে। এখন সে একটা ডেলা ছাড়া কিছুই নয়। কালচে রং পাল্টে গিয়ে হয়ে গেল ধূসর লাল। মাকড়সা আকৃতি বিলীন হয়েছে থসথসে জেলিপিণ্ডের মধ্যে। চকিতে জেলি নিল নতুন আকার, আরশোলা হয়ে গেল। পর মুহূর্তে দেখা গেল আরশোলা ফের জেলি হয়ে গিয়েই হয়ে গেল নেংটি ইঁদুর। ভিডিও ডিসপ্লেতে ফুটে উঠল নতুন লেখা, ডক্টর অপরাজিতা সোম, টিস্যু স্যাম্পেল চেয়েছিলে, পাঠিয়ে দিলাম। বিশু বোস বললেন, হঠাৎ এত সদয় হয়ে উঠল কেন? বিষণ্ণ কণ্ঠে বললেন সুরেশ সাঁইকিয়া, কারণ ও জানে ওকে খতম করার হাতিয়ার বার করার এলেম আমাদের নেই। মুহূর্তের জন্য স্থির নেই জেলিপিণ্ড, ফুঁসছে, ফুলছে, টোল খাচ্ছে, তেউড়ে যাচ্ছে। স্ক্রিনে ফুটল শব্দের পর শব্দ, চোখ মেলে দেখে নাও আমার শরীরের মাংসখণ্ডর অলৌকিক ক্রিয়াকলাপ। এই ক্ষমতা আর অমরত্ব শুধু আছে আমার মধ্যেই। আমি অবিনশ্বর, আমি মৃত্যুঞ্জয়ী, আমি সর্বরূপী, আমি সর্বত্র বিরাজমান, আমি সর্বজ্ঞ। ছুঁয়ে দেখো, কোনো ভয় নেই। সাহসে বুক বেঁধে হেঁট হলেন অপরাজিতা সোম। তর্জনী বাড়িয়ে ডগা দিয়ে স্পর্শ করলেন স্পন্দিত জেলিপিণ্ডকে। বললেন, দরকার তো একটু টুকরোর। লাইট মাইক্রোস্কোপের জন্যে, সায় দিল মাধবী। সেই সঙ্গে ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্যে, আরও একটু বেশি দরকার কেমিক্যাল আর মিনারেল বিশ্লেষণের জন্য। দপ দপ করে লেখা ফুটে উঠে নিভে যেতে লাগলো পরম উল্লাসে, চালাও 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 এক্সপেরিমেন্ট। ওয়ার্ক কাউন্টারে মাইক্রোস্কোপ নিয়ে বসে আছেন অপরাজিতা সোম। বললেন অস্ফুট স্বরে, অবিশ্বাস্য। মাধবী বসে তার পাশেই আর একটা মাইক্রোস্কোপ নিয়ে। তার স্বরেও জাগলো বিস্ময়, এরকম কোষ গঠন কখনো দেখিনি। উত্তঙ্ক চৌধুরী জীববিজ্ঞানী নন, কোষ গঠনের ব্যাপারে জ্ঞান দান করতে অক্ষম, তাই শুধু জিজ্ঞেস করলেন, অবাক হচ্ছেন কেন? অপরাজিতা সোম বললেন, বেশিরভাগ টিস্যুতে কোষের গঠন নেই। মাধবী বললে, আমার স্যাম্পেলও দেখছি একই ব্যাপার। অথচ জৈব বস্তুতে কোষ গঠন থাকে, থাকতেই হবে। স্যাম্পেল দেখে তো মনে হচ্ছে অজৈব বস্তু, কিন্তু তা হওয়া তো উচিত নয়। তা তো নয়ই, বললেন সুরেশ সাঁইকিয়া। এ যে কতখানি জ্যান্ত তা তো চোখে দেখেছি, হাড়ে হাড়ে বুঝেছি। অপরাজিতা সোম বললেন, কয়েকটা কোষ রয়েছে আমার স্যাম্পেলে, কিন্তু একটা আর একটা থেকে আলাদা। সায় দিয়ে গেল মাধবী, আমিও তো তাই দেখছি, রকমারি কোষ যেন সাঁতরে বেড়াচ্ছে অথই অজানা সমুদ্রে। অপরাজিতা সোম বললেন, কোষের দেওয়াল তো ঘন ঘন পাল্টে যাচ্ছে। নিউক্লিয়াসে রয়েছে 3টে দাঁড়া, কোষের ভেতরে প্রায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছে। রহস্যময়। 3টে কম্পিউটারের স্ক্রিনে একই সঙ্গে ফুটে উঠল একই কথা, উজবুক কোথাকার, সর্বশক্তিমানের কোষ তো রহস্যময় হবেই। স্যাম্পেলের অর্ধেক নিয়ে অপরাজিতা ও মাধবী পরীক্ষা করছিল, বাকি অর্ধেক ছিল একটা কাচের ডিশে। ঘন ঘন কাঁপছিল সেই নমুনা, চেহারা পাল্টে উদ্ভট কীট পতঙ্গ হয়ে ফের জেলির আকারে ফিরে যাচ্ছিল। অপরাজিতা সোম বললেন, একটা ব্যাপার বুঝতে পারছি, এই যে স্বরূপহীন টিস্যু, এই টিস্যু যখন খুশি যেরকম খুশি কোষ নকল করতে পারে, কিন্তু ওই যে ছাড়া ছাড়া 3টে দাঁড়াওয়ালা নিউক্লিয়াসের যে কোষ, ওইগুলোই কন্ট্রোল করছে সব কিছু।
নিয়ন্ত্রণের হুকুম যাচ্ছে ওই কোষগুলো থেকে। কিভাবে তা বলতে পারবো না। সরফিন টিস্যু যখন কুকুরের চেহারা নিচ্ছে তখন কুকুরের শরীরের কোষ গড়ে নিচ্ছে ঠিকই, কিন্তু মাঝে সাঝে কয়েকটা ওই কোষ থাকছে যাদের নিউক্লিয়াসের দ্বারার সংখ্যা 3। যে কোষের দেওয়াল বেজায় নরম, স্থিতিশীলতা একদম নেই বললে চলে। তা থেকে কি বোঝা গেল? এতক্ষণে একটা প্রশ্ন নিক্ষেপ করলেন উত্তঙ্ক চৌধুরী। আদিম সত্য যখন জিরোয় তখন তার টিস্যুর মধ্যে নিজের কোনো কোষ থাকে না, আর যখন জাগে তখন ছড়ানো ছিটানো ত্রিদ্বারা বিশিষ্ট কোষগুলো যেভাবেই হোক এনজাইম বানিয়ে নেয়, কেমিক্যাল সিগন্যাল পাঠায়, সরফিন টিস্যুকে নিয়ন্ত্রণ করে। শয়তানের নিধনের পন্থা কি বের করা গেল? খোঁচা দাড়ি চুলকে বললেন উত্তঙ্ক চৌধুরী। না, সাফ জবাব দিলেন অপরাজিতা সোম। কাচের ডিশে দ্রুত থেকে দ্রুততর হচ্ছে চেহারা পরিবর্তন। ব্রেন আছে কি? মাধবী প্রশ্ন। ধীশক্তির একটা কেন্দ্র নিশ্চয় আছে আদিম আতঙ্ক নামে এই মহাপ্রভুর। ধরেছেন ঠিক। আমাদের ব্রেনের মতো না হলেও ওই জাতীয় কিছু একটা রয়েছে নিশ্চয়, যে জিনিসটা কন্ট্রোল করছে বিক্ষিপ্ত কোষদের। কোষগুলো কন্ট্রোল করছে নিরাকার প্রোটোপ্লাজম। উত্তেজিত হয়ে যায় মাধবী। তাই যদি হয় তাহলে বিক্ষিপ্ত কোষদের সঙ্গে ব্রেনের কোষদের একটা জায়গায় মিল থাকবেই, চেহারা পাল্টাচ্ছে না কেউই। যুক্তির দিক থেকে হক কথা বলেছেন। যে কোষ হরদম চেহারা পাল্টায় সে কোষ স্মৃতি, ধীশক্তি, যুক্তিশক্তির ভাড়ার হয়ে থাকতে পারে না। সিদ্ধান্তটা দাঁড়াচ্ছে এই, এগুলো জমা আছে যেখানে সে জায়গাটা স্থায়ী কোষদের মজবুত গঠন। মোলায়েম গলায় বললে মাধবী। ব্রেনে তাহলে আঘাত হানা যায়? ব্রেন যখন সরফিন টিস্যু দিয়ে তৈরি নয় তখন তার জখম হলে নিজেই নিজেকে মেরামত করে নিতে পারবে না। স্থায়ীভাবে জখম হবে ব্রেন। জখম যদি ভালোভাবে করা যায়, অনেকখানি জায়গা জুড়ে করা যায়, তাহলে শরীর গড়া হয়েছে যে সরফিন টিস্যু দিয়ে তাদের কন্ট্রোল করতে পারবে না, তার মানে মৃত্যু হবে শরীরের। বিস্ফারিত চোখে মাধবীর পানে চেয়ে রইলেন অপরাজিতা সোম। ইউ আর রাইট। অত উল্লসিত হওয়ার কারণ দেখছি না, বিরস বদনে বললেন সুরেশ সাইকিয়া। আদিম আতঙ্ক নামক এই প্রাণী এত বোকা নয় যে ব্রেনকে এমন জায়গায় রেখে দিয়েছে যেখানে পৌঁছে যাবে আমাদের গুলিগোলা। ব্রেন আছে আমাদের নাগালের বাইরে, খুবই সুরক্ষিত জায়গায়, পাতালের সুগভীর কোনো গুহায়। নিভে গেলেন অপরাজিতা সোম। মন দিলেন টিস্যু স্যাম্পেলের কেমিক্যাল আর মিনারেল বিশ্লেষণের ফলাফলের দিকে। বললেন, বহু রকমের হাইড্রোকার্বন রয়েছে দেখছি, কয়েকটা রয়েছে কণা পরিমাণে। হাইড্রোকার্বন দিয়ে ঠাসা এমন তো দেখা যায় না। কার্বন কিন্তু সজীব টিস্যুর মৌলিক উপাদান, সুতরাং তফাৎটা কোথায়? মাধবীর প্রশ্ন। পরিমাপে, স্বাতন্ত্র্য মাত্রায়। এত রকমের হাইড্রোকার্বন এত অধিক পরিমাণে থাকাটা খুবই অস্বাভাবিক। তাতে কি আমাদের লাভ হচ্ছে? বুঝতে পারছি না। চিন্তাক্লিষ্ট চোখে বিশ্লেষণের ফলাফলের দিকে চেয়ে রইলেন অপরাজিতা সোম। কাচের ডিশে ঘন ঘন রূপ পরিবর্তন করছে জেলিপিণ্ড। ফড়িং, শুঁয়োপোকা, পিঁপড়ে, মাকড়সা এক দৃষ্টে দেখে যাচ্ছে পড়ি। পেট্রোলেটাম, বললেন অপরাজিতা সোম। সেটা কি? সুরেশ সাইকিয়া উদ্গ্রীব হলেন। পেট্রোলেটাম জেলি, ভেসেলিনের মতন? উত্তঙ্ক চৌধুরীর প্রশ্ন। সরফিন টিস্যু কি পেট্রোলেটাম? না না না, জোরে মাথা নাড়লেন অপরাজিতা সোম। মোটেই তা নয়। এই জেলি তো সজীব টিস্যু, কিন্তু হাইড্রোকার্বনের অনুপাতে সাদৃশ্য রয়েছে। পেট্রোলেটামের গঠনের চেয়ে অনেক বেশি জটিল এই টিস্যুর গঠন। মানুষের শরীরে খনিজ দ্রব্য আর রাসায়নিক দ্রব্য যত আছে তার চেয়ে ঢের বেশি রয়েছে এই টিস্যুর মধ্যে। অ্যাসিড আর অ্যালকালির পংক্তি লক্ষণীয়। এদেরকে পুষ্টির কাজে লাগায় কিভাবে ভেবে পাচ্ছি না। শ্বাস প্রশ্বাস চালায় কিভাবে? রক্ত সংবহন তন্ত্র নেই, অথচ সজীব রয়েছে কি করে? স্নায়ুতন্ত্র তো চোখে পড়ছে না, অথচ স্নায়ুর কাজ দিব্যি চলছে। কোষের নির্দিষ্ট গঠন বা আকার নেই, অথচ নতুন টিস্যু গড়ছে কি করে? সবচেয়ে তাৎপর্যপূর্ণ, অতিরিক্ত মাত্রার হাইড্রোকার্বন। শেষের দিকে কথা ক্ষীণ হয়ে এলো অপরাজিতা সোমের। শূন্য হয়ে এলো চাহনি। চেয়ে আছেন টেস্ট রেজাল্টের দিকে, কিন্তু কিছুই আর দেখছেন না। ঠিক এই সময় শোনা গেল পরীর উত্তেজিত কণ্ঠস্বর। আসুন আসুন, দেখবেন আসুন। কাচের ডিশের দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে পরী। এতক্ষণ জেলি দেহ দ্রুত রূপ পাল্টে যাচ্ছিল এই ডিশে। অকস্মাৎ থরথর করে কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল জেলি। সাদাটে তরল পদার্থ বেরিয়ে এলো তার গা থেকে। এখন তা নিষ্প্রাণ, নড়ছে না,
অন্য মূর্তি ধারণ করছে না। চামচে দিয়ে খোঁচা মারলেন অপরাজিতা সোম। নিষ্প্রাণ জেলি জলিও নড়ে চড়ে গেল না। চামচে দিয়ে ঘেঁটে দিলেন। আরও পাতলা হয়ে গেল টিস্যু, কিন্তু সাড়া দিল না। নরম গলায় বললেন উত্তঙ্ক চৌধুরী, মৃত্যু, এর নাম মৃত্যু। যেন তরিতাহত হলেন সুরেশ সাইকিয়া। তীক্ষ্ণ স্বরে বললেন অপরাজিতা সোমকে, ডিশে স্যাম্পেল রাখবার আগে কী রেখেছিলেন? কিচ্ছু না। নিশ্চয় কিছু ছিল। ভাবুন, ভাবুন, আমাদের জীবন নির্ভর করছে আপনার মনে করার ওপরে। বলছি তো, কিছু ছিল না। কোনো কেমিক্যালে তলানি? পরিষ্কার করা ডিশ, তলানি ছিল না। হতেই পারে না। এমন কিছু ছিল ডিশে যার ছোঁয়ায় আদিম শত্রুর দেহাংশ পঞ্চত্ব লাভ করেছে। সুরেশ উত্তেজনায় থরথর করে কাঁপছেন। সেই জিনিসটাই আমাদের হাতিয়ার, নিষ্কম্প স্বরে বলে গেলেন বিশু বোস। অত সোজা নয়, নিরুত্তাপ গলায় বললেন উত্তঙ্ক চৌধুরী। আমরা সকলে দেখেছি, ইচ্ছে মতন স্বরূপহীন শরীরে খানিকটা আলাদা করে অন্য চেহারা ধারণ করার জন্য পাঠিয়ে দিতে পারে আদিম শত্রু। মূল শরীর থেকে আলাদা হয়ে ওই টুকরো শরীর বেশিক্ষণ টিকে থাকতে পারে না। সুতরাং কেমিক্যাল অস্ত্র দিয়ে তার স্বরূপহীন শরীরের খানিকটা ধ্বংস যদি করি, আদিম শত্রু নিমেষে জখম অংশ ফেলে দিয়ে বাঁচিয়ে নেবে নিজেকে। মাধবীর রোগ চেপে গেল। এটাও তো ঠিক যে আদিম শত্রুর অংশবিশেষ নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। বিশেষ কতগুলো কোষ বিক্ষিপ্ত অবস্থায় এনজাইম সাপ্লাই পায় বলেই কাজ করতে পারে। আদিম শত্রু তার পুরো অবয়বকে কবজায় রেখেছে এই এনজাইম দিয়ে। কিন্তু তা কীভাবে? ব্রেনের সাহায্যে, আস্তে বললেন অপরাজিতা সোম। মানুষের ব্রেন এনজাইম আর হরমোন তৈরির গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করছে বলেই মানুষের শরীর চালু রয়েছে। আদিম শত্রুর ব্রেনও নিশ্চয় সেই একই কাজ করে চলেছে। সুরেশ সাইকিয়া বললেন, বুঝলাম, কিন্তু এই আবিষ্কারটা আমাদের কি কাজে লাগবে জানতে পারি? জবাবটা দিল মাধবী। ব্রেনকে ধ্বংস করতে পারলেই আদিম শত্রু তার শরীরকে টুকরো টুকরো করেও আলাদা অংশগুলোকে টিকিয়ে রাখতে পারবে না। ব্রেনটা কোথায় সেটাই জানা নেই যখন, এই আবিষ্কার কোনো কাজেই লাগবে না। সুরেশ সাইকিয়া যেন হতাশ হলেন। অত হতাশ হবেন না, মুখে হাসি টেনে এনে বললেন অপরাজিতা সোম। ডিশের জেলির মৃত্যু থেকে একটা তথ্য তো জানা গেল। কী তথ্য? একটা রাসায়নিক ভারসাম্য বজায় রাখতে পারলেই স্বরূপহীন শরীর বেঁচে থাকে, নইলে মরে। সুরাহার ক্ষীণ একটা আশা অপরাজিতা সোমের মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু তা নিয়ে কারোর সঙ্গে কথা বলা মানেই আদিম শত্রুর গোচরে এনে ফেলা। সে ঠিক জানবেই। তার চাইতে সমাধান সূত্র থাকুক মগজের মধ্যে। তাকে এখনই একটা জরুরি ফোন করতে বেরোতে হবে। টেলিফোনে আর্মির এক ডাক্তারের সঙ্গে কথা বলেন অপরাজিতা সোম। যা যা ঘটছে সংক্ষেপে বলে গেলেন। আগাগোড়া বুঝলেন আদিম শত্রু শুনছে প্রতিটি কথা। টেলিফোনে শোনা যাচ্ছে খুব অল্প হিস হিস আওয়াজ, তাই কতগুলো যন্ত্রের অর্ডার দিয়ে গেলেন। কোত্থেকে পাওয়া যাবে তাও বলে গেলেন। কিভাবে পাঠাতে হবে সে বিষয়েও নির্দেশ দিলেন। গাড়ি করে অবশ্যই নয়, আদিম শত্রুর খপ্পরে পড়তে পারে। হেলিকপ্টারে করে নামিয়ে দিতে হবে শিবালয় শহরের হোটেলের সামনে। সবশেষে বললেন, ডক্টর চঞ্চল চক্রবর্তীর আবিষ্কারটা পাঠাবেন 3 টিন। 3.5 ঘন্টা পরে এলো আর্মি হেলিকপ্টার। তখন আকাশে সূর্য উঠে পড়েছে। অপরাজিতা সোম টেলিফোনে কিছু খুলে না বললেও আর্মির অধিকর্তারা বুঝে নিয়েছিলেন এত যন্ত্রপাতির আদৌ কোনো দরকার নেই তার, সবই ধোঁকাবাজি। দরকার ওই 3টে টিন, যার মধ্যে আছে ডক্টর চঞ্চল চক্রবর্তীর অত্যাশ্চর্য আবিষ্কার। দূরে হেলিকপ্টারের আওয়াজ শুনেই পথে বেরিয়ে এলো 6 জনে। সুরেশ সাইকিয়া সবাইকে নিয়ে রাস্তার মাঝখানে হাত ধরাধরি করে গোল চক্র তৈরি করে ফেললেন। হেলিকপ্টার থেকে দড়ির ডগায় ঝুলিয়ে দেওয়া হলো একটা মস্ত পুলিন্দা। সেটা ভূমি স্পর্শ করতেই দৌড়ে গেলেন সুরেশ সাইকিয়া। পুলিন্দার আংটায় লাগানো আকশি খুলে দিলেন। সাঁ করে দড়ি উঠে গেল ওপরে। কাত হয়ে ঝড়ের বেগে শিবালয়ের মাথার ওপর দিয়ে চম্পট দিল হেলিকপ্টার। অপরাজিতা সোমের শরীর অপরিসীম ক্লান্তিতে ভেঙে আসছে, কিন্তু বাঁচার তাগিদে তিনি মরিয়া হয়ে উঠেছেন। নানান যন্ত্রপাতির মধ্যে থেকে 3টে স্প্রে গান বের করলেন। মামুলি স্প্রে গান নয়, এরোসল ট্যাঙ্ক স্প্রেয়ার। হাতে পাম্প করতে হয় না, সিলিন্ডারে ঠেসে রাখা বাতাস স্প্রে করিয়ে দেয়। প্রত্যেকটা ট্যাঙ্ক পিঠে ঝুলিয়ে নেওয়া যায় বেল্ট দিয়ে। হাতে থাকে নমনীয় রাবারের হোস পাইপ, যার শেষে রয়েছে 4 ফুট লম্বা ধাতুর তৈরি স্প্রে গান। 12 থেকে 14 ফুট দূরেও স্প্রে করে দেওয়া যায়। একটা তুলে নিলেন অপরাজিতা সোম। আর্মির লোক, বুদ্ধিমান,
ট্যাঙ্কের মধ্যে ডক্টর চঞ্চল চক্রবর্তীর আবিষ্কার ঢুকিয়ে দিয়েছে, তাই এত ভারী। 3টে আলাদা টিনে রয়েছে সেই একই আবিষ্কার। ভয় ভয় চোখে চারপাশ দেখে নিলেন অপরাজিতা সোম। আদিম আতঙ্কর ছায়াপাত ঘটেনি কোথাও, তবে অনুপরমাণুতে যেরকম শিহরণ জাগছে, মনে হচ্ছে তার আবির্ভাবের আর বেশি দেরি নেই। ঝটিতে বললেন মাধবী সুরেশ সাইকিয়া আর বিশু বোসকে, বড্ড ভারী, আমি বইতে পারবো না, আপনারা একটা করে নিন, কাঁধে ঝোলান। ডক্টর লাহা, প্লিজ, আপনি মেয়ে হলেও গায়ে জোর রাখেন, কুইক। 8 মিনিটও গেল না, 3টে ট্যাঙ্ক ঝোলানো হয়ে গেল 3জনের পিঠে। হাতে রইল স্প্রে গান, আঙুল রইল ট্রিগারে। জিজ্ঞেস করলেন সুরেশ সাইকিয়া, কী করতে হবে? স্বরূপহীন যে শরীরেই অ্যাটাক করতে আসুক না কেন, গায়ে ছিটকে দেবেন, তাতে কি হবে? কাচের ডিশে যে দৃশ্য দেখেছিলেন তাই দেখবেন, মৃত্যু। অপরাজিতা সোমের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাশের ম্যানহোলের ঢাকনি ছিটকে গেল শূন্যে। অতি কায় অজগরের মতন সরীসৃপ দেহ বিদ্যুৎ বেগে উঠে এসেই ধেয়ে এলো অপরাজিতা সোমের দিকে। লকলকে একটা সুর তার গলা পেঁচিয়ে ধরতেই স্প্রে গান তুলে সমানে পিচকারি চালিয়ে গেছিলেন সুরেশ সাইকিয়া, কিন্তু বিষম আক্রোশে ততক্ষণে অপরাজিতা সোমের কাঁটা মুন্ড গড়িয়ে গেছে রাস্তায়। অতিকায় সরীসৃপ অক্ষত নেই। ট্যাঙ্ক নিঃসৃত হলুদ তরল যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে ক্ষত সৃষ্টি হয়ে চলেছে। সাদাটে তরল গড়িয়ে পড়ছে। আচমকা ম্যানহোলের বাইরে যেটুকু অংশ তাণ্ডব নৃত্য দেখিয়ে গেল, সেইটুকু অংশ রইল বাইরেই নিস্তেজ অবস্থায়, বাকি অংশ অন্তর্হিত হলো ম্যানহোলের মধ্যে। সুরেশ সাইকিয়া লাফিয়ে গিয়ে দাঁড়ালেন খোলা ম্যানহোলের সামনে। হেঁট হয়ে দেখলেন স্বরূপহীনের দানবিক জেলি। চকিতে স্প্রে গানের চোঙা ভেতরে ঢুকিয়ে দিয়ে ট্রিগার টিপে রইলেন। স্প্রে করার ফলে ভেতরে কি হচ্ছে তা আর দেখতে পেলেন না, তবে টের পেলেন পায়ের তলায় রাস্তা দুলছে, গোটা রাস্তা উঠছে নামছে, প্রচণ্ড চার দেওয়া হচ্ছে ভেতর থেকে। কান ফাটানো শব্দে লম্বালম্বিভাবে ফেটে গেল রাস্তা। রাস্তার তলায় টানেল বরাবর ওপরকার রাস্তা আর আস্ত নেই। টানেলের বিভীষিকা গোটা শরীরটা ঢুকিয়ে বসেছিল তার মধ্যে। গোটা শরীরের কল্পনাতীত চাপে রাস্তা ফেটে গেল মাঝখান থেকে। পাথর আর কংক্রিটের চাঁয় ঠিকরে ঠিকরে গেল শূন্যে। টাল সামলাতে পারেননি উত্তঙ্ক চৌধুরী, গড়িয়ে গেছিলেন ভাঙা রাস্তার ভেতরে, স্বরূপহীন জেলির ওপরে বিলীন হলেন নিমেষে। ওদিকে বিশু বোস আর মাধবীও দৌড়ে গিয়ে তফাতে থেকে পিচকিরি চালিয়ে যাচ্ছেন ভাঙা রাস্তার নিচে ফাঁক ফোকর দেখলেই। উত্তঙ্ক চৌধুরীকে যেখানে গ্রাস করা হয়েছে সেখানে গভীর পাতাল কূপ লক্ষ্য করেছেন সুরেশ সাইকিয়া। অতিকায় জেলি দেহ জখম অংশকে পরিত্যাগ করে দ্রুত নেমে যাচ্ছে সেই কূপের মধ্যে। নিশ্চয় কন্দরের গোপন গুহানিবাসে সংরক্ষিত রয়েছে তার ব্রেন। স্প্রে গান কাঁধ থেকে নিমেষে খুলে ফেললেন সুরেশ সাইকিয়া। 3টে টিনের দুটো দুহাতে তুলে নিয়ে লাফিয়ে নেমে গেলেন ভাঙা রাস্তার গহ্বরে। জেলি দেহ যেখানে দ্রুত সেঁধিয়ে যাচ্ছে সেইখানে একটা টিনের প্যাঁচানো ছিপি খুলে উপুর করে ধরলেন। হলুদ তরল হুড় হুড় করে গড়িয়ে গেল ভেতরে। শূন্য টিন ছুঁড়ে ফেলে দিয়ে যখন দ্বিতীয় টিনের ছিপি খুলছেন তখন কেঁপে উঠল পায়ের তলার চাঙড়। গোটা রাস্তা আর আশেপাশের বাড়ি দুলছে, ঠিক যেন ভূমিকম্প হচ্ছে। পাতালের আদিম আতঙ্ক নিশ্চয় মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে শেষ আঘাত হানতে যাচ্ছে। তিল মাত্র দেরি করলেন না তিনি, লাফ দিয়ে নেমে গেলেন আরও নিচে কূপের ভেতরে। দ্বিতীয় টিনের হলুদ তরল পুরো ঢেলে দিলেন ভেতরে। গুম গুম গুড় গুড় আওয়াজে আর কান পাতা যাচ্ছে না। ওপর থেকে বড় আর ছোট পাথর খসে নামছে কূপের ভেতরে। একটা পড়ল কাঁধে, হাড় বোধহয় ভেঙে গেল, কিন্তু ভ্রুক্ষেপ করলেন না সুরেশ সাইকিয়া। হাঁচড় পাঁচড় করে উঠতে লাগলেন ওপরে। পাতাল গহ্বর থেকে ভেসে এলো সুগম্ভীর নিনাদ। একই সঙ্গে কাতরাচ্ছে অসংখ্য কণ্ঠস্বর, মানুষ এবং পশুর। লক্ষ কোটি বছর ধরে যারা আহার্য হয়েছিল পাতালের আদিম আতঙ্কর, যাদের ক্ষুদ্র থেকে উন্নত ব্রেন জড়ো করে মহাবিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল, স্বরূপহীন অজানা বিভীষিকা, তারাও এখন মৃত্যু যন্ত্রণার সম্মিলিত আর্তরবে পাতাল বিদীর্ণ করে চলেছে। রাস্তার ওপরে উঠে এলেন সুরেশ সাইকিয়া। উন্মাদের মতন দৃষ্টি চালনা করলেন সামনে পেছনে ডাইনে বাঁয়ে। ওই তো দূরে হেঁট হয়ে স্প্রে গান চালিয়ে যাচ্ছেন বিশু বোস আর মাধবী। পরি আঁকড়ে রয়েছে দিদিকে। 3জনেই দাঁড়িয়ে একই জায়গায়, দুটো স্প্রে গানের লক্ষ্যই একই দিকে, রাস্তার ভেতরে। ব্রেনের কিছু অংশ কি ওখানেও প্রসারিত হয়ে রয়েছে? বাকি টিনটা এক হাতে তুলে নিয়ে দৌড়লেন সুরেশ সাইকিয়া। অন্য হাত তো নাড়তে পারছেন না, হাড় নিশ্চয়ই ভেঙেছে। মাধবী আর বিশু বোসের চাহনি নিবদ্ধ নিচের দিকে। দেখতেও পেলেন না সুরেশ সাইকিয়া এসে হাঁপাচ্ছেন পাশে। চোখ নামিয়ে দেখলেন সুরেশ সাইকিয়া স্বরূপহীনের শরীর। ব্রেন কিনা বোঝা যাচ্ছে না, তবে একটা প্রায় জমাট লাভাপিণ্ড যেন ঠেলে উঠে আসতে চাইছে। পিচকিরি দিয়ে তাকে ঠেকিয়ে রাখবার চেষ্টা করছেন মাধবী আর বিশু বোস। বিকৃত স্বরে পরীকে বললেন সুরেশ সাইকিয়া, টিনের চিপি খুলে দে। পরি সাঙ্গ করল সেই কাজ।
এক হাতে ভারী টিন উপর করার ক্ষমতা নেই সুরেশ সাইকিয়ার। পরি তা দেখল এবং বুঝল। দু হাতে টিনের পেছন দিক ধরে উপর করে দিল লাভাকুণ্ডর মতন সরফিনের শরীরের ওপর। গোটা রাস্তা এবার চৌচির হয়ে গেল। প্রবল আক্ষেপে মহাকায় অবয়ব দিয়ে শিবালয় সড়ককে ভেতর থেকে বিদীর্ণ করে দিল আদিম আতঙ্ক। তার কিছুক্ষণ পরে গুড় গুড় গুম গুম, গুড় গুড় গুম গুম শব্দ মিলিয়ে গেল। নৈশব্দ নেমে এলো শিবালয় টাউনে। পড়ে রইল শুধু ভাঙা, আধ ভাঙা আর হেলে পড়া বাড়ির পর বাড়ি। বহু দূরে থেকেও আর্মি হেলিকপ্টারে জওয়ানরা দেখেছিল প্রলয়কাণ্ডের ফলে উত্থিত ধুলো আর ঠিকরে যাওয়া পাথর। সব যখন চুপ, যখন ভাঙা রাস্তার উপর ভাঙা কাঁধ নিয়ে বসে পড়েছেন সুরেশ সাইকিয়া, যখন 4টে রুমালে গিট দিয়ে ফেটটি বানিয়ে জায়গাটায় আরাম দেওয়ার জন্য সুরেশ সাইকিয়ার হাত গলায় বেঁধে ঝুলিয়ে দিচ্ছে মাধবী, তখন হেলিকপ্টার সগর্জনে উড়ে এলো মাথার উপর। ডক্টর চঞ্চল চক্রবর্তীর অত্যাশ্চর্য আবিষ্কারটা তাহলে কি? বিরাট কিছু নয়, বিশেষ ধরনের অণুজীব, যার কাজ শুধু ব্যাধি সৃষ্টি করে যাওয়া। অত্যুন্নত গলন মিশ্র পন্থায় কোষে কোষে জোড়া লাগিয়ে আশ্চর্য এই ব্যাকটেরিয়া বানিয়েছিলেন ডক্টর চক্রবর্তী। দেখা গেল এই অণুজীব আহার করে শুধু যৌগ হাইড্রোকার্বন, অশোধিত পেট্রোলে যা থাকে। জাহাজ থেকে তেল বেরিয়ে সমুদ্রে ভেসে গেলে এই অণুজীব দিয়ে তেল পরিষ্কার করা হয়েছে। এছাড়া এই অণুজীবের আর কোনো কাজ ছিল না। মোবাইল ল্যাবরেটরির কাঁচের ডিশে সামান্য লেগেছিল এই অণুজীব। জানতেন শুধু অপরাজিতা সোম, তাই কাউকে না জানিয়ে আনিয়েছিলেন সেই অণুজীব হাইড্রোকার্বন দিয়ে গড়া আদিম আতঙ্কর শরীর নাশ করার মতলবে। তার টিস্যু জীবন্ত, রকমারি হাইড্রোকার্বনে বোঝায়। অণুজীব পরমানন্দে আহার করেছে তাকে, হয়তো তার ব্রেনকেও, কেননা শিবালয় টাউনে আর তার উৎপাত ঘটেনি।